ওকে। তো আগের দিন আমরা মোটামুটি তিনটে বেসিক ওয়েতে আমরা রিয়্যাক্ট মানে অ্যাকচুয়ালি রিয়্যাক্টটা কীরকমভাবে বেসিক্যালি কাজ করে বেসিক ওয়েতে, তার মানে ফাংশনাল সিনট্যাক্স ওয়াইজ যেভাবে কাজ হয় সেটার একটা স্ট্রাকচার দেখেছিলাম যেটা একদম কোর হিসাবে। তারপরে ওইটারই অ্যাকচুয়ালি থোড়া মানে একটু সেট আপ সমেত, কারণ সেটা অ্যাকচুয়ালি সেট আপ নয়, এটা হচ্ছে নর্মাল, না নর্মাল নর্মাল হচ্ছে এইটা নর্মাল, যেটা ডাইরেক্ট ব্রাউজারে HTML পেজের মধ্যে ডিপেন্ডেন্সি সেট করে আমরা দেখেছিলাম। তার মধ্যে আমরা এই মেইন ডট জেএসকে ইউজ করে এখানে করেছিলাম। আর অ্যাকচুয়ালি প্রোডাকশন লেভেলে যখন আমরা কাজ করি, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাকেও কাইন্ড অফ ডেভেলপমেন্ট বা অনেক জায়গায় ইউজ হয় এই প্রসেসটা। মানে বিভিন্ন ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে এরকমভাবেও কোথাও কোথাও রাখা আছে তাদের নিজস্ব লাইব্রেরি বানাবার জন্য, বিশেষ করে পিএইচপিতে ওয়ার্ডপ্রেস বলে যেটা আছে তার হ্যাঁ, মধ্যে, কারণ ওটা হচ্ছে একটা রেডিমেড সিএমএস, তো ওই রেডিমেড সিএমএসের মধ্যে রিয়াক্টকে এইভাবে ইন্টিগ্রেট করে ওদের উইজেট বানানো আছে অনেক। তো সেই, মানে ওয়ার্ডপ্রেসে কি রিঅ্যাক্ট ব্যবহার করা যায়? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের রিয়্যাক্ট বানান, রিয়্যাক্ট ব্যবহার হয়। এবং ওয়ার্ডপ্রেসের শুধু নয়, মেন ব্যাপার হচ্ছে এখন অনেক জায়গায় এখন একটা নতুন ধরনের কোড এডিটার আছে যেটার নাম হচ্ছে ব্লক কোড এডিটার। ব্লক টেক্সট এডিটার, ব্লক এডিটার নাম, ঠিক আছে। ব্লক এডিটার বলে একটা নতুন টাইপের এডিটার আছে, যে এডিটারটাকে এই যে এখানে ওয়ার্ডপ্রেসে যে ব্লক এডিটর আছে সে এটা তো 100% রিয়াক্টের উপর বেস করেই বানানো। আচ্ছা। ব্লক টেক্সট ডিআইটিওআর, ব্লক টেক্সট এডিটর জেএস বলে একটা এডিটার, মানে এটা এডিটর জেএস নাম। এটা অ্যাকচুয়ালি যখন মনে করুন করে আপনি কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করছেন ব্যাক এন্ড বা ফ্রন্ট এন্ডের জন্য, ঠিক আছে। হুম, এবার হুম। ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডের জন্য এখন এই ধরনের একটা কোড এডিটার দেখা যায়, যার মধ্যে ওই প্রত্যেকটা লাইন ধরে ধরে একটা এডিটার অপশানস ওপেন হয়ে যায়। এবার এটাকে আচ্ছা। হেডারে বানানো হবে কি ফুটারে বা যা হোক। তো এই যে এডিটারটা যেটা রয়েছে, এই এডিটারটা এই যে এখানে প্লে উইথ ডেমো যদি করা হয়, নর্মালি কিন্তু এখানে তেমন কিছু পাওয়া যাবে না, কিন্তু এখানে প্লাস করলে পরে এখানে অনেকগুলো অপশানস দেখতে পাওয়া যাচ্ছে। এই যদি আমি এখানে এটাকে হেডার করি তাহলে দিস ইজ হেডার, হুম, HADR হেডার। আবার এখানে এটা হচ্ছে দিস ইজ PARAGRA পিএইচ প্যারাগ্রাফ। এবার হুম। প্রত্যেকটা লাইন কিন্তু কী হচ্ছে আলাদা আলাদা করে এডিটার হিসাবে কাজ করছে। এবার এইখানে যেমন একটা ও, ইমেজ পুট করছি, তো এখানে ইমেজ। এবার এই যে পুরো ব্যাপারটা এইটা আবার কী হচ্ছে আমরা ম্যানুয়ালি এটাকে ধরে মুভ করতে পারি। হ্যালো, তো হ্যাঁ, ইয়েটা কেটে গেল, মানে কলটা। ঠিক আছে, অসুবিধা নেই, দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। তো এবার এখানে কি হচ্ছে এই যে এই যে জায়গাগুলোতে আছে এইখানে আমরা এর উপরে নিয়ে গেলে পরে বিভিন্ন রকমের অপশানস দেখা যায়, ঠিক আছে। এবার যদি আচ্ছা। আমরা এটাকে ওপরে নিয়ে যেতে চাই ওপরে যেতে পারে, আবার যদি নিচে চাই এখানে নিচে যাওয়ার অপশান রয়েছে।
তো এইগুলো কি হচ্ছে লাইন বাই লাইন টেক্সট এডিটর। ইভেন শুধু তাই নয়, এইখানে কিছু টেক্সট এখানে লেখা আছে যেগুলো মানে এইখানে যে প্রত্যেকটা যে অপশানস রয়েছে এগুলোকে প্রত্যেকটাকে বলা হয় অ্যাকচুয়ালি ব্লক। তো আচ্ছা। এই ব্লকসগুলো অ্যাকচুয়ালি ডিজাইন হয় রিয়াক্টের মাধ্যমে। ও তো সেই কারণে এই যে পুরো যে ব্লক এডিটর বা এই যে কোড এডিটর যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ধরে নেওয়া যে রিয়াক্টের উপর বেস করে এই এডিটরটা বানানো, ঠিক আছে। আচ্ছা। তো এইটার এই যে প্রসেসটা, এই যে এখানে দেখুন এরকমভাবে ব্লকস ক্রিয়েট হয়েছে, এই হচ্ছে ব্লকসের প্রসেসটা। এবার মেনলি এই ব্লক এডিটরটা ওয়ার্ডপ্রেস যখন বানিয়েছিল তখন এটা রিয়াক্ট দিয়ে বানানো। ইনফ্যাক্ট ব্যাপার হচ্ছে কি আমরা রিয়াক্ট ফ্রন্ট এন্ডে যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে হ্যালো। হ্যাঁ, আচ্ছা, এটা কি মনে হচ্ছে ইন্টারনেটের জন্য হতে পারে? হ্যাঁ হতে পারে। আহ, তাহলে একটু আপনি এটা কেটে দিন। হুম, আমি দেখছি আমার এই ডেস্কটপটা থেকে জয়েন করছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে হ্যাঁ। তাই করুন। হ্যালো। হুম, এবার ঠিক আছে তো? হ্যাঁ। ঠিক আছে, আমি আমার স্ক্রিন শেয়ার করে দিয়েছি। হ্যাঁ, ঠিক।
এই যে এখানে যে ব্লক এডিটর যেটা আছে, ব্লক এডিটরে অ্যাকচুয়ালি কী হচ্ছে, যখন আমরা লিখি এইভাবে লিখছি, ঠিক আছে, এবং সেই লেখার পরে এই রকম টাইপের জেসন আকারে হুম, ডেটাটা ব্যাকএন্ডে সেভ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা। আর তারপরে ওইখান থেকে ডেটা ফরম্যাটটা আমরা জেনারেলি এখানে যেরকম দেখতে পাচ্ছি সেই ফরম্যাটে ফ্রন্টে চলে আসে। এবার এই যে ব্যাপারটা, এরকম টাইপের কোড এডিটার আরও আছে, যেমন কিনা এই যে প্লেট জেস, এটাও একটা রকম টাইপের টেক্সট এডিটার, ঠিক আছে। এবার এই যে টেক্সট এডিটারটা এখানে দেখুন, এই যে এখানে সমস্ত কিছু লেখালেখির যে প্রসেসগুলো, এগুলো কিন্তু এই বিভিন্ন রকম টাইপের ব্লকস এখানে ক্রিয়েট করা, ঠিক আছে। এই যে বিভিন্ন রকমের যে ব্লকসগুলো, এই এক একটা ব্লকস কিন্তু এক একটা পারপাসে আমরা তৈরি করতে পারি। এই যে ব্লকসগুলো বা এই যে ইউআই ডিজাইনের মধ্যে যে কোডগুলো যে বসানো, এইটা কিন্তু অ্যাকচুয়ালি হয় কিন্তু রিয়্যাক্টের কারণে, মানে এই এই যে ধরনের টেক্সট এডিটার, এটা রিয়্যাক্টের কারণে এই টেক্সট এডিটারটা রয়েছে। হ্যালো, হ্যালো, দেখতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। না, হঠাৎ করে একটা স্ক্রিন মাঝখানে চলে এলো সাউন্ড বলে, ওই জন্য আমি বুঝতে পারলাম না যে আচ্ছা আচ্ছা, আমারটা শোনা যাচ্ছে কি। আমি আপনারটা শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি পাচ্ছি, দুটোই হচ্ছে। হ্যাঁ। তো এই যে এইখানে দেখুন, এখানে বেসিক্যালি এই যে এই প্লেট ইউআই বলে যেটা রয়েছে, এইটা হুম, বেসিক্যালি কী করছে, এখানে নেক্সট জেএস বা রিয়াক্টের উপর বেস করে এটাকে বানানো, ঠিক আছে। আচ্ছা। তো বেসিক্যালি এখানে যে ধরনের এডিটার আমরা জেনারেলি আজকের এটা দেখি বা ফ্রন্ট এন্ডে, কারণ রিয়্যাক্ট এখন এমন একটা সিচুয়েশনের কাজ করছে যে হুম, প্রত্যেকটা জায়গাতেই আমরা কিন্তু কম বেশি রিয়্যাক্টের ইউজ দেখতে পাই। এই যে এইখানে যে এই যে এডিটারের যে এই সোর্স কোডটা, এই যে এখানে যে সোর্স কোডটা দেখা যাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়্যাক্টের সোর্স কোড, ঠিক আছে, রিয়্যাক্টের লেখা, রিয়্যাক্ট অ্যাপ্লিকেশানে। তো মেনলি ব্যাপারটা হচ্ছে কি, আজকের ডেটে আমরা যদি ফ্রন্ট এন্ড ইন্টারাক্টিভ ইউআই যদি বানাতে চাই, যেখানে আমাদের হুম, ইউআই অনেক বেশি এফেক্টিভ হোক বা ইউআইটা দেখতে ভালো হোক বা তাকে মডিফিকেশন করার ব্যাপারটা থাকুক, তাহলে সেক্ষেত্রে এখন রিয়্যাক্ট সব জায়গাতেই একটা বড় ভূমিকা নিয়ে রেখেছে, এবং এতে কি হচ্ছে, আমাদের কাজটা অনেকটা সুন্দর হচ্ছে। এখানে এই যে সিম্পল কোড এডিটর যদি আমরা ক্রিয়েট করি, সেটাও এই এডিটর কন্টেইনার বলে, এখানে এডিটর প্লেস হোল্ডার এইভাবে নাম দিয়ে একটা সিম্পল কন্টেইনার এডিটর, যেটা কিনা এই সামনে দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার এরপরে আরও যদি আপগ্রেড করতে হয়, তার জন্য আপগ্রেডেশন অপশানস আস্তে আস্তে রয়েছে, যেরকম যেরকম অপশানস দেওয়া হবে সেই হিসাবে আপগ্রেড হবে। যেমন এখানে এই এই যে কোডটা আছে, এই কোডটার মধ্যে কী আছে, এই টুলবার ইউজ করেছে, এবং এই টুলবারের মধ্যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এরমভাবে অপশানস দেওয়া আছে। এইগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের রিয়াক্টে লাইব্রেরি ধরে এই জিনিসগুলোকে তৈরি করা, কম্পোনেন্ট আলাদা আলাদা পার্সিয়াল তৈরি করা। এবার তারপর আস্তে আস্তে যেমন যেমন দরকার পড়বে সেই হিসাবে পুরো এডিটরটাকে সাজিয়ে নেওয়া যাবে। হ্যালো, আছেন? হ্যালো, হ্যালো। তো হ্যাঁ, আমি আপনার কথাটা শুনতে পাচ্ছি না। আছেন হ্যাঁ, আপনি? ঠিক, হ্যাঁ, একটা হলো আমার ওটা হলো আমি ক্রস করে দিলাম, এইভাবে করছি। কিন্তু অসুবিধা হচ্ছে কিনা বুঝতে পারছি না। যাই হোক, আপনি বলুন, আমি আমি এখন শুনতে পাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। তো এইখানে বেসিক্যালি এই যে দেখুন, এখানে টুলবারগুলো কী হচ্ছে, সবই কিন্তু রিয়াক্টের উপর বেস করে দেখা যাচ্ছে। তো হুম, এই কারণে মেনলি ব্যাপারটা হচ্ছে কি, এই নয় যে আমরা রিয়াক্ট শুধু এইরকমটা নয়, আমরা যে শুধুমাত্র রিয়াক্টটা শুধু রিয়াক্টের কারণেই যে ইউজ করবো তা নয়, হ্যাঁ, এটাকে আমরা যে কোনো ব্যাক এন্ড সলিউশনসের সঙ্গে আমরা ফ্রন্ট এন্ডে যদি কিনা জাভাস্ক্রিপ্ট রিলেটেড কিছু অ্যাক্টিভিটি বা কিছু কাজ যদি করতে হয়, সেক্ষেত্রে হ্যাঁ, রিয়াক্ট কিন্তু খুবই মানে ব্যবহার করা যাবে। ইউজফুল ওয়েতে ব্যবহার করা যাচ্ছে। কেন? তার প্রধান কারণ হচ্ছে রিয়াক্ট হচ্ছে অ্যাকচুয়ালি, এটাকে লাইব্রেরি বলে, ঠিক আছে। রিয়াক্টকে অনেক সময় লাইব্রেরি বলা যায়, আবার এটা ফ্রেমওয়ার্ক হিসেবেও কাজ করে। লাইব্রেরিতে আমরা দেখেইছি কারণ লাইব্রেরি, কারণ ব্যাপারটা হচ্ছে লাইব্রেরি হওয়ার প্রধান কারণ হচ্ছে কি, এইখানে যখন আমরা এখানে কাজ করছিলাম, এই যে দেখুন এখানে এইভাবে আমরা ডাইরেক্টলি কানেক্ট করতে পারছিলাম, ঠিক হুম, আছে। এইটা একমাত্র লাইব্রেরি হলেই সম্ভব, এটা ফ্রেমওয়ার্ক হলে সম্ভব হতো না, আচ্ছা, ঠিক আছে। কারণ এখানে বেসিক্যালি কী হচ্ছে, ডাইরেক্টলি আপনার রিয়াক্ট এর সোর্স কোড
আর রিয়াক্টের ডোম সোর্স কোড, তিনটে অ্যাকচুয়ালি সাপোর্ট নিয়ে আমরা HTML পেজের মধ্যেই ঢুকিয়ে দিলাম। তারপরে কী হচ্ছে, আমরা এখানে রিয়াক্টের কোড লেখা শুরু করলাম। তো এই যে ব্যাপারটা, এটা তখনই সম্ভব যখন না এটা লাইব্রেরি হবে। কারণ যে কোয়েরি যখন আমরা ইউজ করতাম তখনও আমরা যে কোয়েরি সাপোর্টটা আমরা আগে বসিয়ে নিতাম, তারপরে আমরা আমাদের ডেটাটাকে বসাতাম, তাই তো? মানে আমাদের আমাদের যে সোর্স কোডটা, তো এই কারণে এটা লাইব্রেরি হিসেবে বলা যায়। এবার ফ্রেমওয়ার্ক কেন? ফ্রেমওয়ার্ক হচ্ছে কি, এই যে সোর্স কোড, এই যে দুটো লাইন যে আমাদের এক্সট্রা অ্যাড করতে হয়েছে, এবার আমরা প্যাকেজ ডট জেসনের মাধ্যমে যদি করি, এইখানে এই যে রিয়াক্ট অ্যান্ড রিয়াক্ট ডোম, এই দুটো লাইব্রেরির যে সাপোর্ট, এই সাপোর্টটা যখন আমাদের অ্যাকচুয়াল বিল্ড ফাইল যেটা তৈরি হচ্ছে তার মধ্যে অলরেডি চলে যাচ্ছে আগে। তারপরে কি হচ্ছে, আমাদের যে মেন যে কোডটা সেটা এবার আমাদের পরে রেডি হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে বেসিক্যালি পুরো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের জন্য একটা প্রপার স্ট্রাকচার, ঠিক আছে? হ্যাঁ, তো এই পদ্ধতিতেই অ্যাকচুয়ালি আমাদের পুরো রিয়াক্টটা কাজ করছে। রিয়াক্টটা অ্যাকচুয়ালি কাজ করা খুবই সহজ। মানে যখন আপনি ফান্ডামেন্টাল ভালো করে বুঝে যাবেন তখন আপনার নর্মাল জাভাস্ক্রিপ্টের থেকে রিয়াক্টটা অনেক বেশি সোজা লাগবে। কিন্তু না বুঝলে পরে রিয়াক্টটা যথেষ্ট কঠিন। এই নয় যে রিয়াক্টটা খুব একটা সোজা, রিয়াক্টটা বোঝাটাও যথেষ্ট কঠিন। কারণ অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, আপনি যদি কম্পারেটিভলি, যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডটনেট ডেভেলপমেন্ট, তো আপনার ক্ষেত্রেও যদি আপনি অ্যাঙ্গুলার আর রিয়াক্ট দুটোকে যদি পাশাপাশি রেখে যদি আপনি চেক করেন, আপনার অনেক ক্ষেত্রে অ্যাঙ্গুলার সোজা লাগবে কিন্তু রিয়াক্ট সোজা লাগবে না। আর স্বভাবতই যারা নেটিভ ডেভেলপার, মানে যারা কিনা ব্যাক এন্ড ডেভেলপমেন্টে যাদের নলেজ রয়েছে বা ছিল বা যারা কাজ করেছে, তাদের কাছে অ্যাঙ্গুলারটাই অনেক বেশি সোজা লাগবে, এটা ঘটনা। কারণ অ্যাঙ্গুলারের মধ্যে কী হচ্ছে, HTML ফাইল আলাদা, CSS ফাইল আলাদা, JS ফাইল আলাদা, ঠিক আছে? আচ্ছা, মানে JS ফাইল নয় তো, ওখানে টাইপস্ক্রিপ্ট ফাইল। অ্যাঙ্গুলারে স্ট্রিক্টলি টাইপস্ক্রিপ্ট ইউজ করতে হবে। কিন্তু যখনই আমরা রিয়াক্টে কাজ করা শুরু করব, রিয়াক্টে কাজ শুরু করার জন্য কিন্তু আমরা এখানে কোনো ফাইল ডিস্ট্রিবিউশন সেইভাবে থাকে না। এখানে ফাইল ডিস্ট্রিবিউশন আমরা আমাদের ইচ্ছা মতন স্টার্ট করতে পারি, মানে যেটা আমাদের পছন্দ সেই হিসাবে আমরা স্টার্ট করতে পারি। তো সেই কারণে এর কোনো ফাইল স্ট্রাকচার নেই। কারণ ব্যাপার হচ্ছে এটা কমপ্লিটলি সাপোর্ট অন লাইব্রেরি। এখানে এই দুটো লাইব্রেরি রয়েছে, এই দুটো যখনই আমাদের প্রোডাকশন ভার্সনে চলে যায়, এরপরে আমরা যেরকমভাবে কাজ করব সেই হিসাবেই পুরো ব্যাপারটা কাজ করবে ব্রাউজারে। তো সেই কারণে ইনিশিয়ালি কোনো স্ট্রাকচার রিয়াক্টের ক্ষেত্রে অন্তত দেয় না, ঠিক আছে? এবং এইটার কারণেই কী হয়, এক একটা ফ্রেমওয়ার্ক এক এক রকমভাবে একে ইনহেরিট করেছে। মানে বেসিক্যালি প্রত্যেকটা কোম্পানির নিজস্বতা একটা আছে, যে তার ইউআইকে ইমপ্রুভ করা, ইউআইকে মাল্টিপল টাইমস ইউজ করানো, বা কোনো একটা সলিউশনস বিল্ড করা ফ্রন্ট এন্ডের, সেই সমস্ত কাজ কিন্তু রিয়াক্ট দিয়ে খুব সহজে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার শুধু কি রিয়াক্ট একমাত্র সলিউশন? না, রিয়াক্ট নয়, রিয়াক্টের পাশে ভিউ, ভুজেস, ভুজেস যেটা ওটা আছে, অ্যাঙ্গুলারও এখন আছে, প্লাস স্যাভলেট বলে একটা আছে। মানে এরকম রিয়াক্টের মতন প্রচুর সলিউশনস এখন মার্কেটে রয়েছে। এবং সেটা আমরা কীভাবে পাবো খুঁজে? যদি আমরা ভাইট বলে যে ভাইট ডট ডেভ, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লেটেস্ট বিল্ড টুল সব থেকে। মানে এটা হচ্ছে সর্বশেষ এখন লেটেস্ট বিল্ড টুল, যেটা সব থেকে বেশি পাওয়ারফুল এবং ফাস্টার কোড এক্সিকিউশনে হেল্প করছে। তো এই বিল্ড টুলটা সব থেকে লেটেস্ট রয়েছে, এবং এই বিল্ড টুলটাকে যদি আমরা ইউজ করি, এই বিল্ড টুলের প্রধান কাজ হচ্ছে ফ্রন্ট এন্ড বিল্ড করা। এ ব্যাক এন্ডেরও কাজ করতে পারে, বাট এর মেন কাজ হচ্ছে ফ্রন্ট এন্ডকে বিল্ড করা। তো সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গায় দেখবেন, মানে হয়তো আপনার পার্সেলের কথাটা হয়তো বলবে না কেউ, কিন্তু আপনাকে বলবে কি রিয়াক্টের সঙ্গে ভাইট আপনি জানেন কি না। অ্যাকচুয়ালি ভাইট এখানে জানার তেমন কিছু নেই। ভাইট হচ্ছে জাস্ট এখানে ভাইটের ইনস্টলেশন, আর ভাইটের কিছু হয়তো ম্যানেজমেন্ট আছে অপশানস, সেটা ফিউচারে আসবে। মানে ফিউচারে বলতে কি, না আসার মতনই ব্যাপারটা, আসে না জেনারেলি। এখানে এই যে স্ট্যাটিক যে রিসোর্স হ্যান্ডেলিং, এইখানে এই যে পার্টটা, এই পার্টটাকে আমি আর রিয়াক্টের মানে ভাইটের পার্ট হিসেবে মনে করি না, এটা রিয়াক্টেরই পার্ট। কারণ রিয়াক্টে যখন আমরা রিসোর্স কানেক্ট করি তখন এইভাবেই ডাইরেক্টলি
ইমেজকে ধরে ইমেজের অবজেক্ট বানিয়ে সেই ইমেজের অবজেক্টকে আমরা ডাইরেক্ট সোর্সে কানেক্ট করে দিই। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আর রিয়াক্ট মানে আলাদা করে ভাইটের পার্ট হিসাবে মনে করতে পারি না, কারণ বেসিক্যালি এটা রিয়াক্টটাই সাপোর্ট করে জাভাস্ক্রিপ্টের পার্ট হিসাবে। তো সেই হিসাবে কি হচ্ছে, এই যে অ্যাসেট সার্নেলিং, তারপরে প্রোডাকশন বিল্ড, এই অনেক রকমের জিনিসপত্র আছে যেগুলো অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্কের সঙ্গে বা মানে রিয়াক্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো সেই কারণের জন্য এইখানে আমাদের যেটুকু লাগে সেটা হচ্ছে শুধুমাত্র ইনস্টলেশন প্রসেস, মানে আমরা এটাকে ফার্স্টে এলাম, এটাকে ইনস্টল করব, তার জন্য এই কমান্ড ইউজ করছি। আমাদের আলাদা আলাদা টাইপের যে সেট আপ প্রসেসডিওর কমান্ড রয়েছে, npm yarn, pnpm, বার্ন, ডেনো, তার মধ্যে আমরা যেহেতু npm ইউজ করছি তো সেক্ষেত্রে আমরা npmটাকেই কপি করছি। এরপরে আমাদের কাছে এতগুলো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক রয়েছে। ভ্যানিলা ফ্রেমওয়ার্ক মানে ভ্যানিলা বলতে হচ্ছে আমরা নর্মাল যে জাভাস্ক্রিপ্ট বা টাইপস্ক্রিপ্টের কোড লিখছি সেটাই নর্মাল একদম, ঠিক আছে। তারপরে রয়েছে ভিউ, তারপরে রিয়াক্ট, পিরিয়াক্ট, লিট, স্যাবলেট, তারপরে সলিড, কুইক, এইগুলো রয়েছে বেসিক্যালি আমাদের ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। এর সঙ্গে অবশ্য অ্যাঙ্গুলারও অ্যাডিশন হয়ে গেছে। তো বেসিক্যালি এরা হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক যেটার সাপোর্ট এর সঙ্গে অ্যাড করা আছে ভাইটের সঙ্গে। তো আমাদের এখানে ভাইটের ব্যাপারে শিখতে গেলে জাস্ট এইটুকুই যে ভাইট ওয়েবসাইটে গেলাম, গিয়ে এই ভাইটের কমান্ডটাকে কপি করলাম, করার পরে এবার জাস্ট আমি এখানে কোডে গেলাম, গিয়ে এখানে এটা লিখে এবার হচ্ছে আমাদের ক্লাস রেডি করা। এবার এখানে ক্লাস রেডি করতে গেলে আচ্ছা এখানে আমি শুরু লিখে নিই, কারণ যেহেতু আমার অ্যাডমিনিস্ট্রেটর পারমিশনসটা দরকার পড়বে তার জন্য, নাহলে পরে ফাইল রিরাইট করতে পারবে না। তো এখানে এবার প্রজেক্ট নেম হচ্ছে ক্লাস, আজকে 9 দেবো। তো এখানে ক্লাস 9 দিয়ে দিলাম, প্যাকেজ নেম ক্লাস 9 থাকলো। এইবার এখানে কী হচ্ছে দেখুন, এখানে আলাদা আলাদা যত রকমের সলিউশনস রয়েছে সমস্ত এখানে দেখাচ্ছে। তো এখানে ওই সলিড অবধি দেখলাম, তারপরে এম্বার বলে একটা রয়েছে, কুইক বলে রয়েছে, অ্যাঙ্গুলার রয়েছে, মার্কো রয়েছে, আদার্স রয়েছে, মানে ফ্রন্ট এন্ডে প্রচুর ফ্রেমওয়ার্কস রয়েছে, ঠিক আছে, মানে লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক যাই বলুন রয়েছে। এবার ব্যাপার হচ্ছে কি আমরা এখানে কী টাইপের কম্পাইলার এখানে ইউজ করব। টাইপস্ক্রিপ্ট কম্পাইলার চাইলে করতে পারি, টাইপস্ক্রিপ্ট উইথ রিয়াক্ট কম্পাইলার করতে পারি, জাভাস্ক্রিপ্ট কম্পাইলার নর্মাল জিএসএ লিখবো, আর টাইপস্ক্রিপ্ট উইথ রিয়াক্ট কম্পাইলার, ঠিক আছে। এবার এইখানে মেন ব্যাপারটা হচ্ছে কি আমরা যদি জাভাস্ক্রিপ্ট করি তো জাভাস্ক্রিপ্টে কাজ করলে কিন্তু অবশ্যই আমাদের এখানে একটা জায়গায় দেখেছেন হয়তো আমরা জাভাস্ক্রিপ্টে লিখতে পারি কোড ফোড, সেটা জেএসএ আসবে ডাইরেক্টলি এবং এরকম দেখতে হবে। এখানে জাভাস্ক্রিপ্টে কাজ করলে সুবিধা কী হচ্ছে, এখানে ডেটা টাইপ নিয়ে কোনো ঝামেলা থাকে না, কিন্তু সমস্যা হচ্ছে এখানে যে যেহেতু ডেটা টাইপ নিয়ে ঝামেলা থাকে না, সেক্ষেত্রে আমার যদি কোথাও যদি কোনো ডেটা যদি ম্যান্ডেটরি করতে হয় বা কোনো জায়গায় কোনো ডেটা যদি আমাকে ইম্পর্ট্যান্ট বলে মনে হয়, সেই জায়গাটা যদি আমি মেনশন করতে চাই সেটা মেনশন করতে ডাইরেক্টলি আমরা পারবো না। হ্যাঁ অবশ্যই এর ভেতরে চেকিং রাখতে পারি, কিন্তু সেটার জন্য কোডটা অনেক বেশি লিখতে হবে। তো সেই জায়গাগুলো যাতে আমাদের না করতে হয় তার জন্য আমরা টাইপস্ক্রিপ্টের হেল্প নিতে পারি, যাতে টাইপস্ক্রিপ্ট ওই কাজটা আমাদের হয়ে করে দিতে পারে। তো আপাতত টাইপস্ক্রিপ্ট আমরা নিতে পারি। এবার এখানে আরও 2-3টে কম্পাইলার রয়েছে, যেমন কিনা আরএসসি মানে হচ্ছে রাস্ট কম্পাইলার। রাস্ট বলে একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে যেটা 2018-এ, ঠিক আছে। এর মোটো হচ্ছে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অল্টারনেট হিসাবে এটাকে ইউজ করা, মানে সি যা কাজ করতে পারে বা সি যেভাবে পারফর্ম করে সেই সেম পারফরমেন্সটা যাতে এ করতে পারে, বাট এর যে কোড বেসটা বা কোডের যে লেখার যে ধরনটা এটা অনেকটা সি এর থেকে অনেকটা ইজি তার জন্য। এবং এই আরএসসি যে রাস্ট কম্পাইলার এটা যথেষ্ট ভালোভাবে কাজ করছে, ইউজ হচ্ছে। ইভেন ভাইটের যে কম্পাইলারটা এটাও কিন্তু রাস্টের উপর বেস করেই বানানো। এবার হচ্ছে কি রিয়াক্ট রাউটার যেটা রয়েছে, রিয়াক্ট রাউটার 7, এটা হচ্ছে রিয়াক্ট রাউটার বলতে বেসিক্যালি আমরা যখন একটা অ্যাপ্লিকেশন বানাবো, যদি মনে করুন আমি এটা দিয়েই একটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন কমপ্লিটলি বানাতে চাইছি, তখন সেক্ষেত্রে আমরা রিয়াক্ট রাউটার ইউজ করতে পারি, ঠিক আছে। মানে তাহলে কী হলো, ফ্রন্ট এন্ডে আমাদের আলাদা ইউআরএলের সঙ্গে আমরা সমস্ত কাজ করব, সেই জন্য আমরা রিয়াক্ট রাউটার 7 দিয়ে এই পুরো ফ্রেমওয়ার্ক স্ট্রাকচারটা ক্রিয়েট করতে পারি।
এখানে ট্রান্সট্যাক বলে একটা অপশানস রয়েছে, যেটা কিনা একটা ফ্রেমওয়ার্ক, যার মোটো হচ্ছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের জন্য মেনলি ইউজ করা, মানে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সমস্ত কিছু। আচ্ছা রেডউড এসডিকে এটাও একটা অ্যাঙ্গুলার বেস সিএমএস সিস্টেম, সরি রিয়াক্ট বেস সিএমএস সিস্টেম, অনেকটা ওই ওয়ার্ডপ্রেস টাইপের। আচ্ছা তারপরে হচ্ছে বাইক, এটার ব্যাপারে আমি অতটা কিছু জানি না, কারণ বাইকটা নতুন দেখতে পাচ্ছি। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু এসেছে এই ভাইট কম্পাইলারের ওপর বেস করে। তো বিলকুল হ্যাঁ। তো এবার ব্যাপার হচ্ছে, যদি কিনা আমরা রিয়াক্ট কম্পাইলারের উপর যদি আমরা রিয়াক্ট টাইপস্ক্রিপ্ট প্লাস রিয়াক্ট কম্পাইলার এটাকে আমরা চুজ করি, তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে নিয়ে আমাদের ক্লাস, আজকের যে ক্লাসের ফাইল পাথটা সেটা ক্রিয়েট করে নিলাম। তা এইখানে আমাদের বেসিক ফাইল পাথটা ক্রিয়েট হয়ে গেল। হুম, এবং এইটাতে নেওয়ার জন্য কী হলো, এইখানে টিএস কনফিগ মানে হচ্ছে টাইপস্ক্রিপ্ট কনফিগারেশন ফাইল, ঠিক আছে। এই টাইপস্ক্রিপ্ট কনফিগারেশন ফাইলটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা টাইপস্ক্রিপ্ট যখন আমরা ইউজ করি সেই সময় অনেক সময় দরকার পড়ে, মানে সবসময় যে দরকার পড়ে তা নয়, অনেক সময় দরকার পড়ে। তার কারণ হচ্ছে যে টাইপস্ক্রিপ্টে কিছু সেটিংস রয়েছে, এই যে এখানে কিছু সেটিংস দেখা যাচ্ছে, এই সেটিংসগুলো ম্যাটার করে টাইপস্ক্রিপ্ট কম্পাইলেশনের জন্য, যে আমরা কোন ভার্সনকে আমরা টার্গেট করছি, কোন ভার্সনে আমরা কোডটা লিখছি, বা কি কি সাপোর্ট তার মধ্যে থাকবে, কি থাকবে না, এই সমস্ত সেটিংসগুলো আমরা জেনারেলি এই এই কনফিগের মধ্যে কনফিগারেশন করতে পারি টাইপস্ক্রিপ্ট রিলেটেড। তো এই রকম ব্যাপারটা আমার রয়েছে। এবং প্যাকেজ ডট জেসনের মধ্যে কী হলো, আমাদের এখানে ভাইট দিয়ে আমরা ডেভ অপশানস রাখছি, বিল্ড দিয়ে বিল্ডিং হবে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখানে মেন ডিপেন্ডেন্সি ফাইল এই দুটোই, যেটা আমাদের প্রোডাকশানে যাবে। আর বাদ বাকি যা দেখা যাচ্ছে এইগুলো সমস্তই হচ্ছে ডেভেলপমেন্টের জন্য, এগুলো হচ্ছে সমস্ত ডেভেলপমেন্ট হেল্পিং, ঠিক আছে। এগুলো কিন্তু প্রোডাকশানে যাবে না, এগুলো জাস্ট আমাদের প্রোডাকশানে যাওয়ার আগে এটাকে কম্পাইল করার জন্য এই ব্যাপারটা। এবার এই যে পোর্টটা যেটা ওপেন হয়েছে লোকাল হোস্ট 5173, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাইটের পোর্ট। এবার এটাকে আমি কপি করলাম, করে আমি এটাকে ফেলে দিলাম এখানে। তাহলে আমাদের ইনিশিয়ালি এই যেটা এটা আমাদের শো করছে, এবং এই এই যে ফাইলটা শো করছে, এটা শো করছে ডেফিনেটলি আমাদের এই সোর্স ফোল্ডার থেকে, এই মেইন ডট টিএস থেকে অ্যাকচুয়ালি কানেক্টেড। কারণ এই যে মেইন ডট টিএসে এই ফাইলটা এসছে, এবং এই ফাইলের যে লেখাটা, মানে যেটা কিনা আমরা পেজের মধ্যে দেখতে পাচ্ছি এন্টারলি, এই যে এই ব্যাপারটা আসছে অ্যাপ ডট জেএস থেকে। তো এই হচ্ছে ইনিশিয়াল স্টার্টিং, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার ব্যাপার হচ্ছে কি, এটাকে স্টার্ট করার জন্য আমাদের অ্যাকচুয়ালি কী কী লাগবে, আমাদের প্রসেস কী লাগবে। এখানে দেখুন ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা এখানে বসে আছে, ঠিক আছে, মানে একদম মেন পাতে রয়েছে। আর পাবলিক ফোল্ডারের মধ্যে কিছু আইকন ফাইকন দিয়ে রেখেছে, এই যে এখানে যে আইকনটা দেখা যাচ্ছে সেই আইকনটা অ্যাকচুয়ালি পাবলিক এর মধ্যে রয়েছে, ঠিক আছে। এছাড়া আর বিশেষ কিছু তেমন নেই, ঠিক আছে। এবার এর ভেতরে যে অ্যাসেস ফ্যাসেটগুলো রয়েছে, অ্যাসেস বলতে বেসিক্যালি ইমেজেস রয়েছে, লোগো আছে, যেটা কিনা আমাদের এই যে এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু যখন কানেক্ট হয়েছে এই ফাইলের মধ্যে, সেটাও কিন্তু এই যে দেখুন, এই যে ভাইটের যে অপশানসটা দেখাচ্ছিল না, ইমেজ থেকে অবজেক্ট ক্রিয়েট করে সেই অবজেক্টকে ডাইরেক্ট এখানে লিঙ্ক করা ইমেজের মধ্যে, সেই ব্যাপারটি কিন্তু করেছে। তার মানে বেসিক্যালি এটা কিন্তু আমরা আলাদা করে ভাইটের যে পার্ট সেটা মনে করি না, মানে এখন করতে লাগে না, কারণ এটা রিয়াক্টেরই একটা পার্ট হয়ে গেছে। তো সেই হিসাবে আমাদের যদি কোনো রকম ইমেজ যদি আমাদের লাগাতে হয় জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে, জেনারেলি আমরা এইভাবেই লাগিয়ে থাকি। তো সেই কারণে এই হচ্ছে মোটামুটি একটা ফুল স্ট্রাকচার। এবার আমরা কি রাখবো আর কি রাখবো না, আমরা অ্যাকচুয়ালি কিছুই এখানে রাখবো না, মানে এই যে সোর্স ফোল্ডারে মেইনটাকে ছেড়ে দিয়ে আমরা আর কিছুই রাখবো না, সেখানে পুরোটাকে আমরা ডিলিট করতে পারি। এবার এই যে পুরো ব্যাপারটাকে ডিলিট করতে যাচ্ছে, এখানে একটু প্রবলেম করছে, পারমিশনের প্রবলেম। CHMOD চেঞ্জ মোড করে, এটা লিনাক্স বা ম্যাকের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, যেটা হচ্ছে পারমিশন রিলেটেড ইস্যু। এই যেহেতু আমি এখানে ডিলিট করতে চাইছি, এই পারমিশনটাকে আমি এনাবেল করে নিতে, এবার এখানে ডিলিটটা আমি অনায়াসে করতে পারলাম।
এবার তারপরে হচ্ছে কি আমি আবার এই এই প্রজেক্ট ফোল্ডারটার ভেতরে ক্লাস 9 প্রজেক্ট ফোল্ডারটার ভেতরে ঢুকবো, সিডি ক্লাস 9। এরপরে আমি কি করছি, npm, আমার অ্যাকচুয়ালি কোন কমান্ডটাকে চালাবো, আমার কমান্ড চালাতে হবে ডেভ, ঠিক আছে, এই ডেভ কমান্ডটাকে এখানে npm রান ডেভ, তাহলে কি হচ্ছে আমি ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে চালাবো এবং এই হচ্ছে আমার ফাইনাল আউটপুট। এবার দেখুন এখানে কি হচ্ছে, প্রবলেম বলছে কি এই ইন্ডেক্স ডট সিএসএস ব্যাপারটা নেই। অ্যাকচুয়ালি ইন্ডেক্স ডট সিএসএস বলতে আমার এটাকে গ্লোবাল সিএসএসও বলতে পারি, তো আমি এটাকে নাম দিচ্ছি গ্লোবাল গ্লোবাল ডট সিএসএস, ঠিক আছে, মানে এটা হচ্ছে আমার দরকার পড়বে। এবার এই যে গ্লোবাল ডট সিএসএস এটার নাম এখানে আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি গ্লোবাল সিএসএস, হয়ে গেল গ্লোবাল সিএসএস। এবার প্রবলেম কি, অ্যাপ ডট টিএসএক্স এর ব্যাপার। এবার অ্যাপ ফাইলটাকে করার জন্য আমি এখানে করছি কি, এরপরে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি অ্যাপ বলে, কারণ এর ভেতরেই আমি এন্টারলি স্ট্রাকচার বিল্ড করব, যাতে কিনা আমার অ্যাপ্লিকেশন বিল্ড হতে সুবিধা হয়। তো এর ভেতরে আমি করছি কি ইন্ডেক্স ডট টিএসএক্স। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু আমরা এখানে এক্সএমএল মানে এখানে যেহেতু আমাদের এসটিএমএল থাকবে এর আন্ডারে, তো সেই ক্ষেত্রে অলওয়েজ আমরা টিএক্সএক্সই লিখবো, টিএস লিখলে হবে না। টিএসটা তখনই হবে যখন কিনা আমরা কোনো ইউটিলিটি মানে কোনো টিএস রিলেটেড মানে কোনো ফাংশনাল রিলেটেড যখন কাজ করব তখন টিএস করতে পারি। যেমন ওই যে প্রথমে দেখালাম ক্লাসটা করেছি, ওটা টিএস ফাইল হুম, দিয়ে হ্যাঁ, ওই রকম টাইপের যদি কিছু হয় তাহলে সেটা আমাদের টিএস ফাইল হতে পারে, কিন্তু নর্মালি টিএস ফাইল হবে না, ঠিক আছে। এবার এই যে ফাইল যেটা বসালাম, এবার এইটাকেই আমি করছি কি এখানে সরি এখানে অ্যাপ এইটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এটা দিয়ে দেওয়াতে এখানে জিনিসটা কিন্তু এখন আর কোনো প্রবলেম দেখাচ্ছে না, এখানে অলরেডি যা প্রবলেম ছিল আগে ছিল, এখন পেজ রিলোড হয়ে গেছে। দেখুন এখানে ক্লাস 9 বলে লেখাটা চলে আসছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বেসিক সেট আপ। এবার এই বেসিক সেট আপের মধ্যে আমি যদি এবার এখানে H1 লিখেছি, তো H1 ট্যাগের মধ্যে এখানে কালার রেড দিয়ে দিলাম, তো এই কালার রেড বসাতেই এখানে কালার বসে গেল, মানে এইটা এখানে বেসিক্যালি, হ্যাঁ, এখানে এন্টার যে স্ট্রাকচার তার মধ্যে আমার ডেটাটা যা স্টাইলিং হচ্ছে সেটা আমরা গ্লোবাল সিএসএস এর মধ্যে সেট করছি। এবার কেন আমি গ্লোবাল সিএসএস করছি, কারণ গ্লোবাল সিএসএস করার মানেটা হচ্ছে কি, আমরা যখন কিনা অ্যাকচুয়ালি ইউআই ফ্রেমওয়ার্ক ইউজ করি, হতে পারে সেটা আমাদের গেট বুটস্ট্র্যাপ থেকে আমরা বুটস্ট্র্যাপের ইউআই ইউজ করি, অথবা টেইলউইন্ড থেকে টেইলউইন্ড সিএসএস এর লাইব্রেরি ইউজ করি, যেটাই করি না কেন, আমাদের অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি সেট আপ এর যে মেন যে সেট আপটা সেটা আমাদের একটা সেন্ট্রাল ফাইলে রাখতে হবে, তারপর আলাদা আলাদাভাবে আমরা আলাদা স্ট্রাকচার ক্রিয়েট করে নিতে পারি, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে আমরা আগের দিন বুটস্ট্র্যাপের সেট আপ একটা দেখিয়েছিলাম, আগের দিন আমরা বুটস্ট্র্যাপের সেট আপ দেখিয়েছিলাম, এখানে বুটস্ট্র্যাপ ইউজ করে বুটস্ট্র্যাপের সেট আপ দেখানো ছিল। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি বুটস্ট্র্যাপ এবং টেইলউইন্ড সিএসএস এই দুটো কিন্তু এখন ডিজাইনিংয়ের পক্ষে সবথেকে বেশি ইউজ হচ্ছে বর্তমানে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি এখন বর্তমানে কি হচ্ছে, বুটস্ট্র্যাপটাকে অতটা বেশি প্রাধান্য দেয় না, কারণ টেইলউইন্ড সিএসএস আরও বেশি অপটিমাইজড এবং অনেক বেশি ইউজফুল ওয়েতে আমরা এটাকে ইউজ করতে পারি। কারণ ব্যাপারটা হচ্ছে কি আপনার এখানে এই যে টেইলউইন্ড সিএসএস সে যে সিএসএস লেখার যে প্রসেসটা সেটা অনেকটা সোজা করে দিয়েছে, আর যখন কিনা আমরা নোড.জেএস প্ল্যাটফর্মের উপর বেস করে কাজ করছি তখন অবশ্যই এই টেইলউইন্ড সিএসএস আরও বেশি বেটার পারফর্ম করছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এটাকে দিই সেম কাজ আমরা করার জন্য এই যে আমাদের প্রজেক্ট অলরেডি ক্রিয়েটেড আছে, মানে এই যে ভাইটের কোড আমরা অলরেডি ক্রিয়েট করা আছে, তো জাস্ট আমাদের এইটাকে ইউটিলাইজ করতে হবে। এই সেকেন্ড লাইন কমান্ডটা নিলাম, টেইলউইন্ড সিএসএসে কোথায় গেলাম, টেইলউইন্ড সিএসএসের আমাদের প্রথমে সাইটে গেলাম, এখানে গেট স্টার্টেড অপশানে গেলাম, যাওয়ার পরই সঙ্গে সঙ্গে আমাদের ভাইট যেহেতু ইউজ করছি তো সেই ক্ষেত্রে আমাদের এই অপশানসটা এখানে নিচ্ছি, নিয়ে এইখানে যে টার্মিনালে যেটা চলছে সেটাকে বন্ধ করলাম কন্ট্রোল-সি মেরে, ঠিক আছে। কন্ট্রোল-সি মেরে এটাকে বন্ধ করে এবার এখানে পেস্ট করলাম এই কমান্ডটা,
এবং কমান্ডটা পেস্ট করার পর জাস্ট আমি এটাকে ইনস্টল করছি। এবার ইনস্টল করতে গিয়ে এখানে প্রবলেম আসছে, কারণ ব্যাপার হচ্ছে এখানে যখনই প্যাকেজ আমরা ইনস্টল করছি, তো প্যাকেজ ইনস্টল করার সময় এখানে চেঞ্জ পারমিশন সুডো চেঞ্জ ওনার এরকম অপশানস দিয়েছে। এবার এটা দিয়ে আমরা করতে পারি, এটা বলছে এটা একটা পার্মানেন্ট সলিউশনস হিসাবে এটাকে বলছে। দেখি পার্মানেন্ট সলিউশন যদি হয়ে যায়, একটু সুবিধাও আছে। এটা এইটা করলে মানে হবে কি, আহ, যখন তখন যে কোনো ফাইল ফোল্ডার ইনস্টল হয়ে যাবে, আটকাবে না। আর আহ, যেটা আমি লোকালি করি সেই ক্ষেত্রে অনেকটা সুবিধা থাকে, কিন্তু এবার এর জন্য কতটা টাইম নেবে কে জানে এই পারমিশন অল্টার করতে। আচ্ছা, একটা প্রজেক্ট যখন ক্রিয়েট করা হচ্ছে, মানে কোনো ক্লায়েন্টের জন্য একটা প্রজেক্ট করা হলো, এটার ক্ষেত্রে কি এই এই প্রসেস যে ইনস্টল গুলো ওই ফোল্ডারের মধ্যে করা উচিত না সিস্টেমের মধ্যে খুলে রাখা উচিত? এটা ডিপেন্ড করছে প্রত্যেকটা প্রজেক্টের রিকোয়ারমেন্টের হিসাবে। আচ্ছা, এটা প্রত্যেকটা প্রজেক্টের রিকোয়ারমেন্টের হিসাবে এটাকে করা উচিত। প্রত্যেকটা রিকোয়ারমেন্ট কীরকম থাকছে দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা এখানে যখন কাজ করছি, আপনি যদি পেছনে ব্যাকএন্ডটা যদি এইভাবে ক্রিয়েট হচ্ছে যে জেসন দিয়ে, ঠিক আছে, যদিও এখনকার সফটওয়্যার ডেভেলপমেন্ট স্ট্রাকচার অনেক চেঞ্জ হয়ে গেছে। কেন? কারণ ব্যাপারটা হচ্ছে কি, আজকে যদি আপনি ফ্রন্ট এন্ড ইউআই যদি বানান, ঠিক আছে, ফ্রন্ট এন্ড ইউআই কিন্তু কী হচ্ছে, আপনি যখনই কিছু একটা লিখছেন বা কিছু একটা অ্যাক্টিভিটি করছেন, কোনো একটা জায়গায় যদি ক্লিক করছেন, ওটা ওর জন্য কিন্তু সেভ বা অন্য একটা কোনো এক্সট্রা বাটন ওখানে ইউজ করা হয় না। জাস্ট লিখছে অ্যান্ড সেভ হচ্ছে, লিখছে, তার পেছনে কিছু একটা ব্যাকগ্রাউন্ডের প্রসেস চলছে, এরকম টাইপের একটা ঘটনা ঘটতে থাকে সারাক্ষণ। তো এই যদি ঘটনাটা ঘটে, তাহলে এর জন্য সুবিধাটা হচ্ছে কি, ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক কাজ করছে, ব্যাক এন্ডে ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক কাজ করছে। যে মুমেন্টে মানে এখানে যে রিয়াক্টটা হচ্ছে, মানে ফ্রন্ট এন্ডে যে রিয়াকশানটা হচ্ছে, সেই রিয়াকশানের এগেনস্টে ব্যাকগ্রাউন্ডে ডেটা প্রসেসিং শুরু হয়ে যাচ্ছে, এবং এই পুরো কাজটা করছে কি অ্যাজাক্সের মাধ্যমে। তার জন্য কী হয়, এখন প্রত্যেকটা সফটওয়্যার যদি আপনার ফ্রেমওয়ার্কের মধ্যেও যদি ইনবিল্ড থাকে, তাতেও কিন্তু আপনার পেছনের ব্যাকএন্ডে যে পার্টটা, সেটা কিন্তু এপিআইতেই জেনারেট হচ্ছে, মানে জেসন পার্টেই জেনারেট হচ্ছে। জেসন পার্টের আলাদা আলাদা এপিআই এন্ড পয়েন্ট বানিয়ে রাখা থাকে। শুধু ফ্রন্ট এন্ডের কাজ হচ্ছে কি, যখনই কোনো ফ্রন্ট এন্ডের রিয়াকশান হচ্ছে, সেই রিয়াকশানটাকে ক্যাচ করে ব্যাক এন্ডে পাঠিয়ে দেওয়া এবং সেখান থেকে ডেটা ক্যারি করে ফ্রন্ট এন্ডে দেখানো, এবং এটা রিয়েল টাইম হচ্ছে, মানে লাইভ অ্যাকশানে। তো এই কাজটার জন্য কী হচ্ছে, এখনকার স্ট্রাকচার লেভেলটা বলতে গেছে। এবার এই ক্ষেত্রে কী হচ্ছে, যদি আপনার পুরো ব্যাকএন্ডটা জেসন দিয়ে বানানো, তাহলে সেটা সম্পূর্ণ ধরে নেওয়া যায় একটা আলাদা সার্ভারে থাকবে, আর ফ্রন্ট এন্ডের যে পার্টটা সেটা একটা আলাদা সার্ভারে থাকছে, বা একই সার্ভারেও হতে পারে, বাট তাদের ফাইল স্ট্রাকচার সম্পূর্ণ আলাদাও হতে পারে, আবার এক জায়গায়ও বসতে পারে। সেটা ডিপেন্ড করছে কমপ্লিটলি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আর্কিটেক্ট অফ সফটওয়্যার, যেটা যে আর্কিটেক্ট থাকবে তার উপর ডিপেন্ড করছে সে কীভাবে আর্কিটেকচারটাকে রেডি করছে। ইন জেনারেল প্রসেস হচ্ছে এটাই, যে আপনার ব্যাক এন্ড পার্টটা কমপ্লিটলি আলাদা, ফ্রন্ট এন্ড পার্টটা কমপ্লিটলি আলাদা। যখন ফ্রন্ট এন্ড পার্ট কমপ্লিটলি আলাদা, তখন আমরা এখানে যেরকম সেট আপ দেখছি এই মুমেন্টে, এই সেট আপটাই আমরা জেনারেলি ইউজ করে থাকবো। আচ্ছা, এইখানে কোনো থামস রুল নেই যে এইটাই ইউজ করতে হবে, এখানে ফ্লেক্সিবিলিটি অনেক রকমের আছে। এবার এখানে কমপ্লিটলি সিনিয়র আর্কিটেকচার বা সিনিয়র ডেভেলপার যে আছে, বা প্রোডাক্ট ম্যানেজার যে আছে সফটওয়্যারের, সে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটাকে কীভাবে ডিজাইন করবে, কীভাবে তার আর্কিটেকচার রাখবে, কীভাবে তার মেনটেন করবে, সেটা তার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে। এখানে প্রসেস যখন একবার স্ট্রাকচারটা সেট হয়ে গেল, তারপরে প্রসেস অ্যাজ ইট ইজ যেরকম চলছে সেই হিসাবে। এবার এখানে npm রান ডেভ করে আমি এটাকে চালালাম। এবার কী হলো, আমার এইখানে দেখুন আমি কী সেট আপ করেছি, এই
টেইলউইন্ড সিএসএস সেট আপ করেছি, ঠিক আছে। টেইলউইন্ড সিএসএস সেট আপ করেছি এবং টেইলউইন্ড সিএসএস এর ফার্স্ট পার্টে হয়ে গেছে। এবার সেকেন্ড পার্টে কী হচ্ছে, আমার ভাইট জেএসের মধ্যে যেতে হবে। এই যে ভাইট জেএস নিচে আছে, ভাইট কনফিগ ডট জেএস, এই ফাইলটার মধ্যে আমার এই লাইনটাকে অ্যাড করলাম এবং এই লাইনটা অ্যাড করার পরে এই যে এখানে যে প্লাগইনস আছে, এই প্লাগইনসের পরে এইখানে টেইলউইন্ড সিএসএস এই ব্যাপারটা লেগে যাবে, ঠিক আছে। এটা লেগে যাওয়ার পরে এইখানে আপাতত কিছু বুঝতে পারছি না, একই লাগছে দেখতে। এবার ঘটনাটা হচ্ছে এর পরবর্তী স্টেপ কি, এর পরবর্তী স্টেপ হচ্ছে এই লাইনটা যেটা আমাদের গ্লোবাল সিএসএস এর মধ্যে বসবে, ঠিক আছে। এইটাকে নিলাম, নিয়ে এই যে গ্লোবাল সিএসএস সোর্স ফোল্ডারের মধ্যে গ্লোবাল সিএসএস এর ঠিক ওপরে, মানে এটার ঠিক ওপরে এটাকে বসালাম। এটা হচ্ছে সিএসএস সাপোর্ট, যেটাকে কম্পাইল করবে। এবং দেখুন এটাকে বসাতেই কী হলো, আমার H1 ট্যাগের যে স্টাইলিং সেটা উড়ে গেল, জাস্ট এখানে কালার রেড যেটা লেখা সেটাই রয়েছে। এবার যদি আমি এখানে যদি এবার ঘটনাটা কী হলো, একটু জিনিসটা অন্যরকম উল্টে পাল্টে যাবে। এইখানে নর্মাল সিএসএস যেটা লিখতাম, নর্মাল সিএসএস আর এখানে না লিখলেও হয়, লিখতেও পারেন নাও লিখতে পারেন। আমি এখানে নর্মাল সিএসএস রয়েছে, বাট এখানে আমি করছি কি, আমি এখানে টেক্সটকে বড় করতে চাই, তাহলে এখানে অ্যাপ্লাই বলে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টেইলউইন্ড সিএসএসের কমান্ড অ্যাপ্লাই। এবং তারপরে কী হচ্ছে, এই যে দুটো জিনিস যে লেখা হয়েছে, এটা হচ্ছে কী হচ্ছে অ্যাকচুয়ালি একটা ক্লাস, ঠিক আছে। নর্মাল যেরকম আমরা ক্লাস লিখি এইখানে সেই রকমই দুটো ক্লাস পরপর লাইনে সাজানো আছে। এবং এই ক্লাসের মধ্যে অলরেডি সিএসএস দেওয়া আছে এবং এইটা আমি মনিটর করতে পারছি কেন, কারণ বেসিক্যালি এইখানে আমার টেইলউইন্ডের প্লাগইনস রয়েছে, টেইলউইন্ডের সিএসএসের ইন্টেলিজেন্স প্লাগইনস রয়েছে। এই প্লাগইনসটার কারণে কী হচ্ছে, আমাদের এইখানে যখনই আমি এইখানে মাউস ওভার করছি, এই ক্লাসটা কী এবং ক্লাসটার ভেতরে কী টাইপের স্টাইল লেখা আছে তার আমরা ডিটেলিং পেয়ে যাচ্ছি এর আন্ডারে, ঠিক আছে। এবং এই যে জিনিসের যে ডিজাইনটা, এটা খুবই মানে গেম চেঞ্জিং একটা প্রসেস, যে আমরা নর্মালি এখানে কী করলাম, এক্সট্রা একটা ক্লাস ইউজ করলাম, কিন্তু যখন এটা ফাইনাল কম্পাইলেশনে বেরোলো, দেখুন এখানে টেক্সটটা বড় হয়ে গেছে, ঠিক আছে। ফাইনাল কম্পাইলেশনে যখন বেরোলো, আমি যদি এটাকে ইন্সপেক্ট করি, এই যে H1 যে ট্যাগটা, এর পেছনে দেখুন শুধুমাত্র সিএসএস রেন্ডার হয়েছে, কোনো রকম এক্সট্রা ক্লাস আসেনি, শুধুমাত্র সিএসএস রেন্ডার হয়েছে। মানে এখানে যেটুকু আমরা সিএসএস এখানে দেখাচ্ছিল সেটা সিএসএস হিসাবেই রেন্ডার হয়েছে, এখানে কোনো টেক্সট মানে এক্সট্রা কোনো ক্লাস রেন্ডার হয়নি। আর এইটার কারণেই কি হচ্ছে, আমাদের টেইলউইন্ড সিএসএস অনেক বেশি পপুলার হয়ে গেছে। এবার এই যে জিনিসটা যেটা এখানে লিখলাম, এটা আমরা এখানেও না লিখতে পারি, মানে এই জিনিসটা আমরা এখানেও না লিখতে পারি। আমরা করলাম কি, ডাইরেক্টলি এইখানে লিখে দিচ্ছি ক্লাস বলে, ক্লাস নেম টেক্সট, এখানে 3XL অ্যান্ড ফন্ট বোল্ড, ওই একই জিনিসই লিখলাম, ঠিক আছে। এবার এটাকে 3XL এর জায়গায় আমি একটু বড় করে দিচ্ছি, 5XL করে দিলাম, তাহলে অনেকটা বড় হয়ে গেল, দেখুন এখানে বড় হয়ে গেল। তাহলে এখানে কী হলো, ডাইরেক্টলি ক্লাস ধরেও এখানে জিনিসটা এলো। তার মানে এখানে দেখুন এই HTML মানে স্টাইল থেকে অ্যাকচুয়ালি এই কালার রেডটা এসছে, আর যে দুটো এক্সট্রা ক্লাস এই এখানে ইউজ করেছি, সেই দুটো ক্লাস নেমও এখানে শো করেছে আলাদা করে। তো এবার ব্যাপারটা হচ্ছে কি, এই টেইলউইন্ড সিএসএসে অনেক রকমভাবে এটাকে ইউটিলাইজ করা যায়। এবার মনে করতে পারেন যে আচ্ছা, তার মানে সমস্ত ইউআইগুলোকে তাহলে আমাদের কাস্টমাইজ করে বানাতে হবে, কারণ বুটস্ট্র্যাপে বেসিক্যালি কী হচ্ছিলো, সমস্ত জিনিসগুলো তো আমরা পেয়ে যাচ্ছিলাম না, ডিজাইনগুলো। এখানে বেসিক্যালি কী হচ্ছিলো, আমাদের ন্যাপ বার সমস্ত ফর্ম এই সমস্ত ডিজাইনগুলো আমরা পেয়ে যাচ্ছিলাম এখানে বানানো, রেডিমেড কোড পেয়ে যাচ্ছিলাম। এবার এই কোডগুলো তো আমরা না পেলে কী হচ্ছে, তাহলে আমাদের এগুলোকে পুরোটাই বানাতে হবে টেইলউইন্ড সিএসএসে, কারণ টেইলউইন্ড সিএসএসে বেসিক্যালি ওইটাই বলছে, এরা মেনলি ফোকাস করছে ইউটিলিটি ক্লাস যা দিয়ে সিএসএস রেন্ডার করছে। মানে এখানে বেসিক্যালি কী হচ্ছে, এখানে যত ক্লাস আছে এর প্রত্যেকটা ক্লাসের মোটো হচ্ছে সিএসএস রেন্ডার করা, মানে অ্যাকচুয়ালি সিএসএস রেন্ডার করাটাই এর মেন কাজ। কিন্তু ওই ইউটিলিটি ক্লাস
ওইটা করছে না। এই কোনো ডিজাইন লেআউট সেইভাবে দিচ্ছে না। এখানে ডিজাইন লেআউট দেখাচ্ছে, এই একটা ডিজাইন লেআউট দিয়েছে, কিন্তু এই যে লেআউটটা যেটা দিয়েছে এর জাস্ট লেআউট হিসাবে ক্লাস লেখা আছে, এই যেখানে হ্যাঁ, শুধু ক্লাস লেখা আছে, লেআউট হিসাবে শুধু ক্লাস নেম লেখা আছে। কিন্তু এই ক্লাসগুলো দিয়ে কি যে আমাদের একটা নতুন ইউআই তৈরি করে দেওয়া বা ইউআই স্ট্রাকচার কম্পোনেন্ট ক্রিয়েট করে দেওয়া, সেটা কিন্তু এ করেনি। ঠিক আছে, এ কিন্তু করেনি। এবার এইটার জন্য কি করতে হবে, এটার জন্য আমাদের এর উপর বেস করে প্লাগইনস রয়েছে, মানে টেইলউইন্ড সিএসএস এর উপর বেস করে প্লাগইনস রয়েছে, যাতে আমরা এই বুটস্ট্র্যাপের মতন ইউআই আমরা যাতে ইউজ করতে পারি। তার নাম হচ্ছে ডেজি ইউআই। নট অনলি ডেজি ইউআই, এরকম টেইলউইন্ড সিএসএস এর যদি আপনি ইউআই যদি চেক করেন প্রচুর পাবেন। মানে আপনি যদি এখানে লেখেন টেইল WIND টেইলউইন্ড ইউআই লাইব্রেরি, যদি দেখেন এখানে টেইলউইন্ড ইউআই লাইব্রেরি প্রচুর রয়েছে। এই যে ফ্লো ফ্লো ফ্লাই ওয়ান ইউআই, ডেজি ইউআই, প্রিলাইন ইউআই, ফ্লো বিট ইউআই। তো বেসিক্যালি কী হচ্ছে, আজকের ডেটে রিয়্যাক্ট আর টেইলউইন্ড সিএসএস এই দুটো মিলিয়ে প্রচুর প্রচুর টাইপের জিনিসপত্র আজকের ডেটে মার্কেটে তৈরি হয়ে আছে। ইভেন এই কারণের জন্যই রিয়্যাক্টের সঙ্গে টেইলউইন্ড সিএসএসটা কম্প্যাটেবলি ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তো এবার ব্যাপার হচ্ছে কি, এইখানে যে ডেজি ওয়াইটা গেলাম, ডেজি ওয়াইটা কম্পারেটিভলি একটু সোজা, যেটা কিনা এই অ্যাঙ্গুলার এই বুটস্ট্র্যাপের সঙ্গে ম্যাচ করে, তার জন্যই আমি এটাকে নিলাম। এবং এইখানে বেসিক্যালি কী হচ্ছে, বুটস্ট্র্যাপের যত রকমের কম্পোনেন্টস যেগুলো রয়েছে, যেগুলো আপনি দেখেছেন, সেই রকমের কম্পোনেন্টসগুলো কিন্তু এখানে বানানো রয়েছে। ঠিক আছে, সমস্ত কম্পোনেন্টস এখানে বানিয়ে দেওয়া আছে, যেগুলোকে আমরা ওয়ান ক্লিকে ইউজ করতে পারি। মানে ওয়ান ক্লিকে বলতে আমরা ডাইরেক্ট কপি অ্যান্ড পেস্ট করে ইউজ করতে পারি। এবার এর জন্য আমাকে লাগবে সেট আপ, সে কারণে এখানে যাব ইনস্টলেশন প্রসেস। এখানে কি বলছে, জাস্ট আমরা এইটাকে কপি করছি, আমাদের যে এনভায়রনমেন্ট আছে সেটাকে আবার টার্মিনেট করলাম, করে আবার এটাকে ইনস্টল করলাম। এবার এই যে প্যাকেজটা, এই প্যাকেজটা আমার ইনস্টল হয়ে গেল, এই যে ডেজি ইউআই বলে এখানে ইনস্টল হয়ে গেল। ঠিক আছে, এবার এইটা যেই হয়ে গেল, এইখানে নেক্সট লাইনে প্লাগ ইন ডেজি ইউআই, এবং এইটা করে আমাদের কোথায় গেল, এইখানে এইটার পরে এই লাইনটা লাগিয়ে দিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এখন এই টেইলউইন্ড সিএসএসের জন্য, এই টেইলউইন্ড সিএসএস মনে করবেন না যে আমি শুধুমাত্র এটা রিয়্যাক্টে ইউজ করছি বলে তাই। এটা রিয়্যাক্টেই শুধু ইউজ করার নয়, আমার যদি নোড.জেএস এনভায়রনমেন্ট যদি আমার পুরো সিস্টেমে কাজ করছি ডেভেলপমেন্টের সময়, কারণ বেসিক্যালি এটা ডেভেলপমেন্টের জন্য নোড.জেএস ইউজ করা হচ্ছে, প্রোডাকশানে কিন্তু ইউজ হবে না, মানে দরকার পড়ে না। যখন আমরা ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছি তখন প্রোডাকশানে নোড.জেএস ইউজ হচ্ছে না, যদি কিনা ওটা সার্ভার অ্যাপ্লিকেশন না হয়। সার্ভার অ্যাপ্লিকেশন হলেই শুধুমাত্র হবে। এবার সার্ভার অ্যাপ্লিকেশন আর প্রোডাকশন ব্রাউজার অ্যাপ্লিকেশনের পার্থক্য আছে। সার্ভার অ্যাপ্লিকেশন মানে হচ্ছে যেটা কিনা আপনার সার্ভার থেকে ডেটাবেস তুলে আনবে বা ডেটাবেসে ডেটা রাখবে, এই যে কাজটা যখন করবে সেটা হচ্ছে সার্ভার অ্যাপ্লিকেশন। কিন্তু যখন শুধুমাত্র ওটা ফ্রন্ট এন্ডের জন্যই কাজ হচ্ছে, ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন, তখন সেক্ষেত্রে নোড.জেএস আর কাজ করে না। ঠিক আছে, সেখানে HTML CSS জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারে, কিন্তু নোড.জেএস আর কাজ করে না। কারণ কি, নোড.জেএস ডেভেলপমেন্টের টাইমে যা করার করে একটা ফাইনাল প্রোডাকশন বিল্ড ব্রাউজারের জন্য দিয়ে দেয়, এবং ওইটাই মানে এটা কি এরকম ডিফারেন্স হলো ব্যাপারটা যে আমি একটা এমনি একটা ওয়েবসাইট বানালাম, সেটাতে শুধু হয়তো একটা ওই কোনো একটা ধরে নিলাম একটা শপিং, শপিং কি বলবো না, ওখানে তো ইয়ে হচ্ছে, ধরে নিলাম একটা স্কুলের ইনফরমেশন দিচ্ছি, কিন্তু সেখানে কোনো ফর্ম ফিল আপ বা এরকম কিছু নেই। সেটা হচ্ছে এমনি ইয়ে। আর যদি ওই ফর্ম ফিল আপের ব্যাপারটা থাকে, যেটা ডেটাবেসে গিয়ে ডেটাটা পড়বে বা উঠে আসবে, সেটা সার্ভার অ্যাপ্লিকেশন হিসেবে ধরা হবে, এরকম কি ব্যাপারটা? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আপনার কাছে কনসেপ্টটা ক্লিয়ার নয় পুরোপুরি। না, সেই কারণে আপনি এই কোশ্চেনটা করছেন, যেখানে ফর্ম ফিল আপ হবে সেটাই সার্ভার সাইড হবে, আর যেটা ফর্ম ফিল আপ হবে না সেটা ক্লায়েন্ট সাইড হবে, এটা আপনি মানে ভাবছেন। বলতে চাইছি যে ওখানে কোনো ডেটাবেসের
অ্যাক্টিভিটি নেই আর কি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখুন, আমাদের যখন অ্যাপ্লিকেশন তৈরি হয় তখন কিন্তু যেটা আমরা ফর্ম থাকছে না সেটাতেও আমাদের ডেটাবেসের অ্যাক্টিভিটি থাকে, যেটাতে ফর্ম থাকছে সেটাতেও ডেটাবেসের অ্যাক্টিভিটি থাকে। কারণ ব্যাপারটা হচ্ছে, একটা ই কমার্স সাইট যখন আপনি ক্রিয়েট করছেন, ই কমার্স সাইটে যে প্রোডাক্টসগুলো দেখাচ্ছে, এই প্রোডাক্টসগুলো তো নিশ্চয়ই ম্যানুয়ালি সাজানো নেই, না। ওগুলো তো ডেটাবেস থেকেই আসছে। হ্যাঁ। ঠিক আছে? তো হ্যাঁ, যখন কিন্তু ধরুন একটা ট্রাভেল সাইট ধরুন, হ্যাঁ, সেখানে শুধু ধরুন ওই আহ, কি কি প্যাকেজ আছে, আর তারা কোথায় কোথায় গেছে কিছু ছবি টবি দিয়েছে, আর একটা কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছে। সে যাই এইটার দিক, ক্ষেত্রে যাই দিক, যাই দিক, হুম, হোয়াট এভার, এনিথিং, হুম, হুম, যাই দিক, মেন ব্যাপারটা হচ্ছে আপনি যদি ম্যানুয়ালি করেন কাজটা, সেখানে কী করতে হবে, আপনাকে পুরো ডিজাইনটা ম্যানুয়াল বানিয়ে আপনাকে তুলতে হবে। হ্যাঁ, তুলতে হবে। ঠিক আছে? আর যদি কিনা ওটা আপনার ডেটাবেসের মাধ্যমে যদি যায়, তাহলে কি করবে, হুম, যে এন্ড ইউজার, যার কোডের সম্বন্ধে দূর দূর পর্যন্ত তার কোনো কানেকশানস নেই, হ্যাঁ, সে কিন্তু কি করবে, আপনার জাস্ট একটা ফর্ম ফিল আপ করবে। হ্যাঁ, সেই ফর্মের মধ্যে কি হচ্ছে, ট্যুরের ছবি টবি দিয়ে টাইটেল দেবে। দিল, ট্যুরের ডেসক্রিপশন দিল, ট্যুরের ছবি দিল, দিয়ে সাবমিট করলো, ব্যাস, আপলোড হয়ে গেল। এবার ওটা আপনার ডেটাবেসে সেভ হলো, ডেটাবেসে সেভ হওয়ার পর এবার ফ্রন্ট এন্ডে যে দেখতেছে, সে ফ্রন্ট এন্ড থেকে দেখছে, ডেটা থেকে আসছে, আচ্ছা, ডেটাবেস থেকে। তার মানে হ্যাঁ, বেসিক্যালি কী হচ্ছে, আপনার এইখানে যে ইউআই, যে ফর্মটা যেটা ফিল আপ করেছিল, সেই ফর্ম হুম, ফিল আপের পরে যখনই সাবমিটটা হলো, সেই সাবমিটটা হলো কিন্তু আপনার সার্ভার সাইডে, মানে সার্ভারে হ্যাঁ, যে হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা চলছে। হুম, এবং সার্ভারের অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে ওইটাকে রিকোয়েস্টটাকে নিয়ে ওটাকে হুম, আপনার সেভ করছে, এবং সেভ করার পর তারপর আপনার ওটা যাচ্ছে। মানে এই হ্যাঁ, হচ্ছে পুরো প্রসেসটা। হ্যাঁ, পুরো সাইকেলটা, হ্যাঁ। ঠিক আছে? এবার এই সাইকেলটার মধ্যে আপনার সন্দেহটা কোথায়, যে আমার ব্যাক এন্ডটা কীভাবে কাজ করছে, ফ্রন্ট এন্ডটা কীভাবে কাজ করছে, আমি ঠিক বুঝতে পারছি না। কারণ আগে তো মনোলিথিক আর্কিটেকচার বা আপনি যে স্ট্রাকচারে কাজ করেছেন, ওখানে কী হচ্ছে, আপনার ভিউ পার্টটা আপনার সফটওয়্যারের স্ট্রাকচারের মধ্যেই থাকতো, আপনার ব্যাক এন্ড পার্টটা কন্ট্রোলারের মধ্যে চলতো। এখন হ্যাঁ, ধরে নিন, ওই যে ভিউ পার্ট যেটা আপনার ভিউ ফোল্ডারের ভেতরে থাকতো, এইচটিএমএল হ্যাঁ, সিএসএস হ্যাঁ, এর পার্টটা, হ্যাঁ, সেই হ্যাঁ, এইচটিএমএল সিএসএস এর পার্টটা, সেই ফোল্ডারটা ধরে রাখুন এখন সার্ভার সাইড থেকে হাওয়া হয়ে গেছে, আচ্ছা, রয়েছে আপনার সার্ভারে কন্ট্রোলার পরে। তার মানে আপনার আচ্ছা, সার্ভারে এখন থাকছে কন্ট্রোলার আর মডেল, হ্যাঁ, মানে রাউটার থাকছে, কন্ট্রোলার থাকছে অ্যান্ড মডেল থাকছে, এই তিনটে পার্টই আপনার সার্ভারে থাকছে। ভিউ পার্টটা চলে হ্যাঁ, গেছে কোথায়, রিয়াক্টের কাছে। তো আচ্ছা, এবার ভিউ পার্টে যে কাজগুলো করতেন, যেখানে কিনা ফর্ম বানানোর কাজ করতেন, যেখানে আপনার টেবিল রেডি করার কাজটা করতেন, এই যে কাজগুলো যেটা ভিউ পার্টে করতেন, সেই ভিউ পার্টটাই এখন আপনার নিয়ে নিয়েছে রিয়াক্ট। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, এই ক্লিয়ার, হচ্ছে অ্যাকচুয়ালি রিয়াক্টের ইন্টারাকশনের প্রসেস। আচ্ছা, ওকে। এবার আমাদের এইটা তৈরি হলো। এবার দেখুন, এই ক্ষেত্রে এবার আমাদের এখানে কম্পোনেন্টস আমরা পেয়ে যাচ্ছি। এবার আমাদের রেডিমেড ন্যাপবার এখানে রয়েছে কিছু। ঠিক আছে? এক্স্যাক্ট এই এর মতো নয়, বাট এখানে যেটা রয়েছে সেটা এর একটা রয়েছে। আমি এখান থেকে এই জিএসএক্স, মানে এখানে 3 রকম অপশন রয়েছে। এখানে প্রিভিউ দেখাচ্ছে, এসটিএমএল হ্যাঁ, দেখাচ্ছে, জিএসএক্স দেখাচ্ছে। আমি জিএসএক্স এর পার্টটাকে কপি করলাম, করে জাস্ট আমি সিম্পলি এখানে গেলাম, গিয়ে আম, এখানে আমি অ্যাকচুয়ালি অ্যাপের মধ্যে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি, যার নাম দিচ্ছি COMPONENTS, কম্পোনেন্টস বলেই আমি নাম দিলাম। এর মধ্যে আমি করলাম কি, আমার ন্যাব ন্যাব বার ডট TSX। ওকে, ঠিক আছে, এখানে এক্সপোর্ট ডিফল্ট ফাংশন NAVBAR ন্যাববার বলে জাস্ট আমি একটা ফাংশনস বানালাম, এবং এই ফাংশনের মধ্যে রিটার্ন করে এর ভেতরে আমি এই যে পুরো যে কোডটা পাচ্ছিলাম সেটাকে পেস্ট হ্যাঁ, করে দিলাম। ওখান ওকে, থেকে যেটা পেলাম হ্যাঁ, সেটাকে, ওটাকে যেটা পেলাম ডাইরেক্টলি কোনো রকম চেঞ্জেস না করে হুম, জাস্ট আমি কপি করে পেস্ট করে বসিয়ে দিলাম, হুম, এইভাবে বসিয়ে এখানে রেখে দিলাম। এবার এই যে ব্যাপারটা রাখা হলো, এইটাই হুম, হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পুরো ডেভেলপমেন্টের অ্যাকচুয়াল জিনিসটা। হ্যাঁ, এবার
এই যে ন্যাপবার যেটা তৈরি হলো, ন্যাপবার ফাংশন নেমটা ক্যাপিটালে কেন লিখছি, কারণ বেসিক্যালি এটা ফাংশন হতে পারে বটে, বাট এটার অ্যাকচুয়াল আউটপুট কিন্তু এলিমেন্ট ক্লাসের অবজেক্ট। আচ্ছা মানে এটা অ্যাকচুয়ালি একটা ক্লাস, এবং এটা এলিমেন্ট ক্লাস হিসেবে একটা ট্রিট হবে। তো সেই কারণের জন্য কী হচ্ছে, যখন আমরা এটাকে নিয়ে আসছি এখানে, এবার এই যে ক্লাস নেম অ্যাপ বলে যে লেখা আছে, এটা আমার অ্যাপ বলে না লিখলেও কোনো অসুবিধা নেই। জাস্ট আমার এখানে দরকার হচ্ছে ন্যাপ বার, ন্যাপ বার। এই ন্যাপ বার বলে আমি লিখলাম। এখানে দেখুন ওই কম্পোনেন্ট ফোল্ডারের ভেতরে যে ন্যাপ বার যেটা ছিল ফাইলটা, সেটা এখানে চলে আসলো। এবার দেখুন আমার, এবার এখানে দেখুন ওই ন্যাপবার এই লেখাটা এখানে চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে কি আমার পুরো সেট আপটা। এবার এর মধ্যে এই যে এটা যেটা রয়েছে এইখানে, এই হাইট যেটা রয়েছে, এই যে এক্সট্রা যে হাইটটা যেটা রয়েছে, এইটা এর কারণে হয়েছে। ঠিক আছে, এখানে সিএসএস এর কোনো মানে সিএসএস দিয়ে এই ড্রপডাউন মেনুটা যেটা কাজ করছে, এটা সিএসএস এর থ্রু দিয়েই ম্যানেজ হচ্ছে। এর জন্য কিন্তু আলাদা করে আমার কোনো জাভাস্ক্রিপ্ট অ্যাটাচ করতে লাগেনি। এবার এই যে ব্যাপারটা এটা হয়ে গেছে। এবার এই ন্যাপবারে গিয়ে আমি একটু এই যে হাইটের যে ব্যাপারটা, যেটা এখানে এক্সট্রা হাইট যে রয়েছে, এটাকে আমি সরিয়ে দিই। তাহলে কি হচ্ছে, এই যে এটা যেটা নিচে চলে গেছে সেই জায়গাটা সরে গেল। এইভাবে মেনলি আমাদের পুরো অপশানসটা রয়েছে। এবার আমরা এটার অবশ্যই রেসপন্সিভ মোডেও আছে, যখনই আমরা এটাকে মোবাইল ইউআইতে চলে গেল। এখন এখানে এটা মোবাইল ইউআইতে মোবাইল ন্যাপবার হিসেবে এটা শো করছে। খুব সুন্দরভাবে এটাকে প্রেজেন্ট করা আছে এই পুরো ব্যাপারটা। এবার এই মোবাইলের ন্যাপবারটা যতদূর মনে হয় এইটা হচ্ছে মোবাইলের ন্যাপবারটা, আর এটা হচ্ছে ডেস্কটপের ন্যাপবারটা মনে হচ্ছে। ঠিক আছে, এবার ঘটনাটা হচ্ছে কি, এবার এই যে জিনিসটা যেটা দাঁড়ালো, এবার আমরা যদি ন্যাপবারটাকে যদি কাস্টমাইজ করি, তাহলে এই ক্ষেত্রে কী হচ্ছে, এই যে ডেজি ওয়াই, এইখানে আমরা নাম বসাবো। এবার নাম বসানোর জন্য এইখানে আমরা ডাইরেক্টলি কী করতে পারি, এইখানে যে প্রপার্টিটা যেটা আছে সেটাকে বলা হয় প্রপস। ঠিক আছে, এটাকে বলা হয় প্রপস। এই প্রপস যেটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে প্রপার্টি, এবং এই প্রপার্টির মধ্যে এইটা যখন আমরা কল করি তখন আমাদের এইভাবে কল করতে হয়, এই প্রপস ডট টিআইটিএলই টাইটেল অ্যাপ্লাই করে আমরা এখানে টাইটেল ইউজ করতে পারি, অথবা এখানে মাই অ্যাপ বলে রাখতে পারি। তো এবার বেসিক্যালি এই প্রপসের মধ্যে কী কী টাইপের প্রপার্টি থাকবে সেটা আমাদের এখানে মেনশন করে দিতে হবে। তো এইখানে প্রপস টাইপ হচ্ছে টাইটেল, এবং এইটা হবে আমাদের স্ট্রিং টাইপের। তো সেই হিসাবে আমরা এটা করছি। এবার এইভাবে যদি আমরা লিখি তাহলে কী হচ্ছে, আমাদের এখানে প্রপস হচ্ছে অ্যাকচুয়ালি মেন অবজেক্ট। ঠিক আছে, মেন অবজেক্ট। এইবার এটা কিভাবে অ্যাকচুয়ালি ম্যাপিং হয়, মানে এটার ম্যাপিংটা কিভাবে হয়, মানে এইটার জন্য আমরা এক্সট্রা INTR ইন্টারফেস ন্যাপ প্রপস বলে এইরকম আমরা ন্যাপ প্রপস বানাতে পারি, এবং এইটাকে আমরা অবজেক্টিফাই করছি এইখানে। ঠিক আছে, এইভাবে আমরা এটাকে করতে পারি। তাহলে কি হলো, আমার এখানে এই যেটা লিখেছিলাম এক লাইনের মধ্যে, সেটাকে আমরা আলাদা করে এটাকে ন্যাপ বার প্রপস বলে এখানে অপশান রাখছি। এরপরে কি হচ্ছে, এরপরে হচ্ছে আমাদের ন্যাভিগেশন পার্টটা, মানে মেনুস। এবার মেনুজের মধ্যে কি হচ্ছে, আমাদের লেভেল থাকবে, সাব মেনু থাকতে পারে, কিন্তু এখানে আর একটা জিনিস থাকবে, পাথ। অ্যান্ড এই সাব মেনু যখন আমরা ক্রিয়েট করছি, সাব মেনু কিন্তু মেনুরই সাবভার্সন। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এখানে তাহলে আমরা মেনু বলে একটা ক্লাস বানাবো। ঠিক আছে, এটারও একটা ইন্টারফেস তৈরি হবে মেনু। ঠিক আছে, এই মেনুতে আমাদের এরকম অপশানস থাকছে, এবং এই মেনুর আন্ডারই সাব মেনু থাকবে, যেটা মেনুরই অল্টারনেট। এই মেনু পার্টটাই আমরা যখন এখানে কল করব তখন মেনুস বলে এখানে কল করছি। ঠিক আছে, এই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের টাইপস্ক্রিপ্টের লেখার জন্য এই ধরনের ডেটা টাইপসগুলো এখানে ইউটিলাইজ হচ্ছে।
এবার ঘটনাটা হচ্ছে এই যে মেনু অপশানসটা যেটা তৈরি হলো, এই মেনু অপশানসটাকেই এবার আমাদের ইন্টিগ্রেট করতে হবে। এবার এই মেনু অপশানসকে ইন্টিগ্রেট করার প্রসিডিওরটা কি, এই প্রপসের মধ্যে এইখানে হচ্ছে কি এই এই যে সিঙ্গেল কার্লি ব্রেস, এই যে সিঙ্গেল এইটা এই সিঙ্গেল কার্লি ব্রেস, এই সিঙ্গেল কার্লি ব্রেসটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ডেটা ইন্টারপোলেশন সাইন। মানে এইখান থেকে আমরা যখন কিনা কোনো এই যে ভ্যারিয়েবলে কোনো ভ্যালু আসবে সেটাকে ইন্টারপোলেট করছে এইখানে। এইখানে বেসিক্যালি কী হচ্ছে, প্রপস ডট মেনু, মানে এখানে যদি কোনো প্রপস যদি থাকে প্রপার্টি, সেটা মেনু হিসাবে ধরবো এবং মেনু দিয়ে ধরে আপাতত এটা অটোমেটিক লেখা হয়ে গেল এআই এর কারণে, আগে এটা ম্যানুয়ালি করতে হতো। তো যাই হোক, মেন ব্যাপারটা হচ্ছে এইখানে যে মেনুটা আসছে, এই মেনু স্ট্রাকচারটা আমার এই মেনু স্ট্রাকচারে আসছে, ঠিক আছে। তার মানে বেসিক্যালি কীরকম ব্যাপারটা দাঁড়ালো, আমাদের প্রথমে একটু সেট আপটা ঠিকঠাক একটু বুঝে নিতে হবে। দেখুন, আমার অ্যাকচুয়ালি কিন্তু এই হচ্ছে ফার্স্ট আইটেম, এই যে আইটেম 1, ঠিক আছে। তারপরে হচ্ছে প্যারেন্ট হচ্ছে এইটা, যেটা কিনা আমাকে এই যে সাব মেনু লেভেল হিসেবে শো করছে। এবার সাব মেনু লেভেলের আন্ডারে এই বাটনস এইভাবে রয়েছে, ঠিক আছে। তা এই হচ্ছে বেসিক্যালি আমাদের মেনু স্ট্রাকচারটা। এবার এই মেনু স্ট্রাকচারটাই আমার রেপ্লিকেট হয়েছে। আচ্ছা, এই ইউএলটাকে মুছবো না, কারণ তাহলে পরে মুশকিলে পড়ে যাবো। এই ইউএলটাকে হাটিয়ে দিলাম, মানে ইউএলটাকে রেখে আমরা এলআই এর পার্টগুলোকে রাখলাম। এবার দেখুন এখানে কি হচ্ছে, যতগুলো আমার বাটনস রয়েছে, ঠিক আছে, বাটনগুলো দিয়ে তো আমরা আর, কোনো পাতে যেতে পারবো না। তাই জন্য এখানে কি করব, এ দিয়ে এখানে HREF হেডার রেফারেন্স দিয়ে আমরা এখানে আপাতত এটাকে হ্যাশ দিয়ে রাখলাম। হ্যাশ বলতে বেসিক্যালি আমরা এখানে এইটাকে এইরকমভাবে করব, মেনু ডট পাথ, ঠিক আছে। এটা থাকলে ভালো, আর না থাকলে এখানে হ্যাশ সাইন থাকবে, জাস্ট এইটা, ঠিক আছে। এইটা রাখলাম। এইখানেও সেম তাই, এইখানেও অ্যাঙ্কার ট্যাগ, এইখানেও HREF করে ইকুয়াল টু এইখানে সাব মেনু, এটা থাকবে আবার সাব মেনু, কারণ যেহেতু এখানে সাব মেনু থেকে আসছি, আর সাব মেনুতে আন্ডারেও পাথ দেখতে পাবো, ঠিক আছে। যদি দেখতে পাই সেটা বসাচ্ছি এবং তারপরে আমরা এখানে হ্যাশ সাইন বসাচ্ছি। ওকে, এইভাবে আমরা ন্যাভিগেশনসের পুরো পার্টটাকে রেডি করলাম। এটা হলো আমার নাম্বার 1 প্রসেস, যেটাকে আমরা ইউটিলাইজ করছি যখন কিনা আমার সাব মেনু হিসাবে তৈরি হচ্ছে। মানে মেনলি কি হচ্ছে, আমার এইটা অ্যান্ড দেন হচ্ছে মেনু তৈরি হচ্ছে, তারপরে তার আন্ডারে সাব মেনু। পরেরটা সাব মেনু। এবার বেসিক্যালি কী হচ্ছে, আমরা এই ক্ষেত্রে আপাতত কোনো রকম মেনু বার দেখতে পাচ্ছি না, কারণ যেহেতু আমাদের কোনো মেনু বারের রেপ্লিকেশন আমরা রাখিনি, ঠিক আছে। এই সেম জিনিসটাই আমাদের আবার নিচে এটা তৈরি হবে, মানে যখন কিনা আমাদের এই মোবাইল ভার্সানে যাব, মোবাইল ভার্সানে আপাতত দেখা যাচ্ছে। তো মোবাইল ভার্সানটাতে আমরা এখনও কিছু করিনি, জাস্ট এইটাকে আমরা রেপ্লিকেট করে নেবো, মানে করে নেওয়ার পরে তারপরে ওইটাকেই ডাইরেক্ট কপি পেস্ট করে এখানে বসাবো। তো এইখানে এবার কী হচ্ছে, আমরা মেনুটাকে রেডি করছি। কনস্ট এখানে ডিফল্ট মেনু বলে এখানে আমরা মেনু বানিয়ে রাখলাম, ঠিক আছে। এখানে ডিফল্ট মেনু নাম দিলাম। এই মেনুটা, এই ডিফল্ট মেনুটাকেই আমরা অ্যাকচুয়ালি রেপ্লিকেট করে দিচ্ছি এর হিসাবে, ঠিক আছে। মানে এখানে অ্যাকচুয়ালি মেনুস যেটা আছে ডিফল্ট মেনুস। এবার কি হচ্ছে, যদি এখানে প্রপস ডট মেনুস যদি আসে তো ভালো, আর না আসলে আমার ডিফল্ট যেটা আসছে সেইটা আবার শো করে দেবে, ঠিক আছে। তাহলে দেখুন এখানে প্রপস মেনু যেটা করলাম, এই জায়গাটা যেটা লিখলাম, এটা আছে, মানে এটা কি ডেটাবেস থেকে যদি আমরা দিই এটা হতে পারে? এটা এটা ডেটাবেস থেকে নয়, এটা অ্যাকচুয়ালি আমরা প্যারেন্ট থেকে এটাকে সেট করতে পারি। আচ্ছা, এটা এই পার্টটা আমরা প্যারেন্ট থেকে সেট করতে পারি। মেন ব্যাপারটা হচ্ছে কি, আমরা একটা ন্যাভিগেশনে এটা একটা স্যাম্পল প্লেস হোল্ডার রেডি করছি। এটা একটা স্যাম্পল প্লেস হোল্ডার, ঠিক আছে। এবারে এরপরে আমাদের যা ইচ্ছা তাই আমাদের করতে হবে, যেরকম দরকার সেই হিসাবে আমরা কাজ করব। বাট এটা একটা স্যাম্পল প্লেস হোল্ডার, যার উপরে এই ডিজাইন আমাদের রেডি হয়ে আছে, ঠিক আছে।
আমাদের এটা তৈরি হয়ে গেল। দেখুন এখানে ইউআই আসছে, এখানে যেমন যেমন কল করছি সেই হিসাবে আলাদা আলাদা ইউআরএল ওপেন হচ্ছে। তো এখানে সমস্ত এই যে ইউআরএলসগুলো এখানে সেট আপ হয়ে আছে বলে সেই কারণে। এবার ঘটনাটা হচ্ছে কি, এই হিসেবে আমার এই যে পুরো সেট আপটা এটা আমার রেডি হয়ে গেছে। এবার দেখুন নিচের সেট আপটাও আমার অনেকটা একই রকম। তাহলে কী করবো, জাস্ট এটাকে কপি করে এইখানে যে পার্টটা আছে এটাকে আমরা মুছে, এই পার্টটাকে মুছে এইখানেও আমরা জিনিসটাকে একই রকম রেখে সেভ করে দিলাম। তাহলে কী হলো, তাহলে কী হলো, আমার এইটা মোবাইলের জন্য ওই সেম জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের প্রসেসটা। ওকে, আচ্ছা এইখানে আর একটা জিনিস হচ্ছে কি, আমি এখানে এটাকে যখন করলাম প্যারেন্টের মধ্যে এখানে এই যে ইউএলের যে ব্যাপারটা এখানে এক্সট্রা কিছু রাখিনি এই ব্যাপারটায়। তো কারণ এটার জন্য আমাদের একটু শর্ট হয়ে যাচ্ছিলো জায়গাটা। এইখানে এটা করলাম, দেখুন এটা পুরোপুরি ছড়িয়ে গেছে। ঠিক আছে, আর এটার জন্য এইটা। ওকে, তো এই হচ্ছে ওভারঅল ব্যাপার। এবার এইখানে এই যে সাইজটা এটা 40 রয়েছে, এটাকে 60 করতে পারি। তাহলে কী হবে, এইখানে যে ওয়াইটটা এটা আর একটু বেড়ে গেল, তাহলে এক লাইনেই এটা শো করছে। বা 50ও করতে পারি, একটু একটু বড়, বেশি বড় না। এটা করলাম মোটামুটি সমস্ত কিছু, কিন্তু আমাদের এখানে যা ক্লাস রয়েছে দেখে বুঝে করা খুব একটা কঠিন না। এবার ঘটনাটা হচ্ছে এই যে ক্লাস যেটা আমরা বানালাম এটার অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কী। দেখুন এখানে মাই অ্যাপ লেখা, ঠিক আছে। এখানে আমি টাইটেল, এখানে ওই যে টাইটেল লিখছি, এখানে দিচ্ছি অরিজিৎ ওয়েবসাইট, এই নামটা দিলাম। ঠিক আছে, তাহলে দেখুন এখানে টাইটেলে অরিজিৎ ওয়েবসাইট এসে গেল। আচ্ছা, এই যে ওই ওই কোডের এখানটা এবার এই যে টাইটেলটা যেটা বসালাম এটা কি মনে হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা এসটিএমএল পেজে একটা অ্যাট্রিবিউট, তাই না? এবার এই অ্যাট্রিবিউটটাই কিন্তু এই এই যে এখানে যে দুটো প্রপার্টি যেটা আমরা ইউজ করেছিলাম, স্ট্রিং, এই যে অরিজিৎ কথাটা এইখানে এসে হলো, তাই তো? হ্যাঁ এই জায়গাতে এসে এইখানে আমাদের এইখানে ঢুকলো। ধরে ধরে এখানে এখানে এলো, এই যে প্রপস ডট টাইটেল এলো। হুম যদি না থাকে তাহলে ওই যে মাইয়া। না থাকলে মাই অ্যাপ, আর থাকলে এটা। এবার এইরকমভাবেই আমরা যদি আবার মনে করি এখানে একটা জায়গায় এটাকে মুছে দিন, এই কোনটা, অরিজিৎ ওয়েবসাইটটাকে মুছে দিন। এটাকে মুছে দেবো এখন, না, টাইটেল লেখাটা থাক, তাহলে শুধু মানে ব্ল্যাঙ্ক, মানে অরিজিৎ ওয়েবসাইট কথাটা খালি মুছে দিন। এই জায়গাটা মুছে দেবো, ব্ল্যাঙ্ক। এবার ওইখানে দেখতে চাইছি। ঠিক আছে, বুঝে গেছি। কোনো ডেটা না থাকলে তো এখানে তো ডিফল্ট বসাবি। হ্যাঁ, এবার এখানে কি হচ্ছে, মেনুজ বলে আলাদা একটা অপশানস আছে। ঠিক আছে, এবার মেনুজ অপশান যেহেতু আছে এখানে, এবার মেনুজের মধ্যে আমাদের মেনু বসাতে হবে। এবার এই মেনুজটা বসাবার জন্য এখানে কি আছে, লেভেল, এখানে ড্যাশ BOARD ড্যাশবোর্ড, এখানে পাথ দিচ্ছি, ফ্রন্ট দিয়ে রাখলাম। তারপরে পার্টটা করলাম কি, লেভেল দিলাম ইউজার্স পাথ, এইভাবে তো দিয়ে থাকেন তো। তো বেসিক্যালি এখানে দুটো অপশানসই রাখলাম, ড্যাশবোর্ড অ্যান্ড ইউজার্স। তার মানে এটা কী হলো, আমার ড্যাশবোর্ডের মেনু বার হিসেবেও কিন্তু এটাকে ইউটিলাইজ করা যেতে পারে, তাই না? এবার এই যে জিনিসটা, এই পার্টটাকে আমরা এখান থেকে কাট করলাম, করে আমরা এখানে করছি কি, কনস্ট মেনু জাস্ট সিম্পল মেনু রাখলাম, আর এটাকে কপি পেস্ট করে এখানে রাখলাম। তা এটাকে করলাম কি, আলাদা করে দিলাম। এবার এই এখানে সেটিংস যাই হোক, মানে আলাদা আলাদাভাবে, তা
তা এই যে মেনুটা, এই মেনুটাকে ধরে আমি এখানে বসে দিলাম। এক লাইনে লিখলে অসুবিধা হচ্ছিলো, সেই কারণে ওটাকে আলাদা করে দিলাম। তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের একটা সিঙ্গেল কম্পোনেন্টস ক্রিয়েট করা হলো, এবং সেই সিঙ্গেল কম্পোনেন্টসের মধ্যে ডেটাকে পুশ করলাম এইভাবে। কিন্তু এর পুরো ইউআইটাই রয়েছে এইখানে, ঠিক আছে। এবারে কি হচ্ছে, এই যে যেমন কিনা এখানে সার্চ বারটা, এবার সার্চ বারে এখানে একটা কিন্তু ব্যাপার আছে। এখানে যে মুভমেন্টটা সার্চ হবে, মানে যখন এখানে কিছু সার্চিং করবে, এই এই সার্চিংয়ের ডেটাটাকে আমরা কীভাবে পাবো বা সেটাকে কী করে মনিটর করব, কারণ আমরা তো আর এর ভেতরে গিয়ে অল টাইম কাজ করব না। তো সার্চের জন্য এখানে কি হবে, এখানে অন এস সার্চ বলে এখানে একটা ফাংশন বানিয়ে রাখলাম, ঠিক আছে। এটা একটা ফাংশন হয়ে থাকলো, এটা ফাংশন টাইপ অ্যাকচুয়ালি, ঠিক আছে, অন সার্চ। এই অন সার্চটা অ্যাকচুয়ালি কোথায় ইউজ হবে, এই এই ফিল্ডটাতে, যেখানে আমাদের অন চেঞ্জ যেখানে হবে ওইখানেই ই ই মানে হচ্ছে এলিমেন্ট, এই কারেন্ট এলিমেন্টটাকে মেনশন করা। আর এইখানে অন অ্যাকচুয়ালি আমি অনেকটা অ্যাডভান্সে গিয়ে জিনিসটাকে করছি, সে কারণে হয়তো একটু প্রবলেম শো করছে। এখানে মেনলি ব্যাপারটা হচ্ছে এখানে চেঞ্জ ইভেন্টে ডেটা আসছে এবং বলছে ক্যান নট ফাইন্ড হোয়াই। ও, এইখানে না ফাইন্ড হওয়ার কারণ আছে, এইখানে কনস্ট অন সার্চ বলে এখানে একটা ফাংশন রয়েছে, যেটা অ্যাকচুয়ালি এই ফাংশনটা বানাতে হবে, মানে এটা না বানালে হবে না। এখানে অন সার্চ বলে একটা অপশান রাখা আছে। এই অন সার্চ অপশানস সে বেসিক্যালি যখনই ওই সার্চ বারের মধ্যে কিছু একটা লেখা হবে, ওর ভেতরে যে ডেটাটা থাকবে সেই ডেটাটাকে নিয়ে এখানে কাজ করবে। তো এই যে অন সার্চ যে ফাংশনটা, এই ফাংশনটা, আচ্ছা এখানে কিন্তু দুটো জিনিস মাথায় রাখতে হবে। এই অন সার্চটা কিন্তু এই ন্যাপবারের ফাংশন, ঠিক আছে। আর এই যে অন সার্চটা, এটা কিন্তু বাইরে পাবো, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যখন এইখানে কল করেছি সেই জায়গায় পাওয়ার জিনিস, ঠিক আছে। তো সেই কারণে দুটো জিনিসকে একসঙ্গে ম্যাচ করবেন না। এই অন সার্চটা যখন আমার এখানে ইমপ্লিমেন্ট হয়ে গেছে, তখন কিন্তু আমার এইখানে এই যে এই দিয়ে যে লেখাটা এতটা লাগবে না, জাস্ট এখানে আমি অন সার্চ, অন SEARCH জাস্ট এইটুকু লিখলেই যথেষ্ট, আর এক্সট্রা কিচ্ছু লাগবে না, কারণ এক্সট্রা যা লেখার সেটা এইখানে লেখা আছে এইভাবে। তো এইখানে অ্যাকচুয়ালি যা প্রপার্টিটা আসবে সেটা ইভেন্ট প্রপার্টি আসবে। ইভেন্ট হচ্ছে চেঞ্জ ইভেন্ট প্রপার্টি, এবং তার মধ্যে যদি এই যে অন সার্চ বলে অপশানসটা যদি ইউজ হয় মানে প্রপার্টি হিসেবে, তখনই এখানে এই ভ্যালুটা যাবে। তার মানে বেসিক্যালি ব্যাপারটা কী হচ্ছে, এইটা কি আছে না আছে, এর যে ভ্যালুটা এখানে কি ভ্যালু আছে, সার্চ বলে আমি লিখলাম, কিন্তু এর কোনো আউটপুট আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না, মানে এখানে অ্যাকচুয়ালি কিছু তেমন আসবে না। যা লিখছি কিছু এখানে আপাতত লিখে যাচ্ছি জাস্ট, কিন্তু এখানে তেমন কিছু আউটপুটে দেখতে পাচ্ছি না। এই আউটপুটটা দেখার জন্য আমাদের এই যে ইন্ডেক্স যে ফাইলটা আছে, এর মধ্যে অন সার্চ বলে এখানে একটা ইভেন্ট ক্রিয়েট আছে। এইখানে জাস্ট ভ্যালু VAL, কারণ এখান থেকে আমাদের ভ্যালুটা আসবে সার্চের এগেনস্টে, এটাকে লগ মানে কনসোল লগ,
লগ কনসোল লগের মধ্যে আমরা জাস্ট এই ভ্যালুটাকে বসাচ্ছি। জাস্ট ভ্যালুটাকে বসালাম, ঠিক আছে, এটা সিঙ্গেল লাইনেই বসালাম। এবার এটাকে বুঝতে সুবিধার জন্য কী করতে পারি, আলাদা আলাদা লাইনে ভেঙে নিতে পারি। এইভাবে ভেঙে রাখলাম, তাহলে কী হলো, ফার্স্ট লাইনে আমরা টাইটেল বসালাম, সেকেন্ড প্যারামিটারে আমরা মেনু বসালাম, আর থার্ড লাইনে আমরা সার্চ বসাবো, যেটা কনসোলে শো করবে, মানে ডেভেলপার কনসোল। এখানে এটাকে সেট করলাম। এখানে দেখুন SERCH এক একটা কি পুট হচ্ছে, আর তার এক এক রকমের পুট আমরা লাইভলি দেখতে পাচ্ছি, মানে লাইভ চেঞ্জ যেটা হচ্ছে সেটা লাইভ দেখতে পাচ্ছি। তাহলে ভেবে দেখুন, এই যে জিনিসটা যদি আমরা নর্মাল জাভাস্ক্রিপ্টে করতে হতো, কতটা আমাদের খাটাখাটনি করতে হতো এই জিনিসটাকে করতে। আমাদের গেট এলিমেন্ট বাই আইডি ধরে এই সার্চ কনসোলটাকে আমাদের রেডি করতে হতো, তারপরে তার পেছনে অনেক কিছু, তারপরে এই পার্টটাকে। তো এই যে পুরো ব্যাপারটা এতটা সহজে এবং এতটা ইজিলি হচ্ছে শুধুমাত্র রিয়্যাক্ট, যেহেতু এর র্যাপিং হয়ে আছে তার জন্য। রিয়াক্ট আছে এবং ওই টেইলউইন্ড সিএসএস আমরা হেল্প নিয়েছি। টেইলউইন্ড সিএসএসটা তো জাস্ট ফর ইউআই, মানে ডিজাইনটার পারপাসে। মেনলি কি হচ্ছে, এইখানে যে স্ট্রাকচারটা রয়েছে, এইখানে আগে কি করতে হতো, আমরা যদি নর্মাল জাভাস্ক্রিপ্টে যদি কাজ করতাম, আমাদের এইটাকে একটা আইডি দিতে হতো, তারপরে সেই আইডি দিয়ে আমাকে জাভাস্ক্রিপ্টে ধরতে হতো, গেট এলিমেন্ট বাই আইডি করে, তারপরে তার মধ্যে আমাকে অন চেঞ্জ মেথড ইউটিলাইজ করে তারপরে এই কলিংয়ের এই ব্যাপারগুলোকে আমাকে করতে হতো। কিছুটা হলেও কোড আমার বেশি হতো এবং তার মধ্যে এক্সপার্টিসটাও আমার অনেকটা বেশি থাকতে হতো। কিন্তু যেহেতু আমরা রিয়াক্টে কাজ করছি, এখানে জাস্ট আমাদের বেশি কিছু করতে হলো না, জাস্ট আমরা অন চেঞ্জ ইভেন্টের উপরে আমাদের নিজস্ব ফাংশনটা পাস করে দিলাম, অটোমেটিক্যালি আমাদের ডেটা যা আপডেট আসবে সেই হিসাবে শো করে দিচ্ছে, নো প্রবলেম, নো ঝামেলা। তো এই হচ্ছে রিয়াক্টের ইউজিবিলিটি, যেটা অনেক ক্ষেত্রে আমাদের কাজটাকে সহজ করে দিচ্ছে। কিন্তু হ্যাঁ, এখানে আমি যে কাজটা করেছি দেখে মনে হচ্ছে বাবা এত সহজে কাজটা হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এতটা সহজ নয়, যথেষ্ট কঠিন। এবার যেহেতু আমার যেহেতু আমার রেগুলার করতে করতে প্র্যাকটিস জন্য আমি জিনিসটা হয়তো করে ফেললাম, কিন্তু আপনার ক্ষেত্রে হয়তো এটা এতটা সহজ হবে না। না, মানে করতে করতেই সেটা ভাবছিলাম। ঠিক আছে, এটা আপনার ক্ষেত্রে হয়তো অতটা সহজ হবে না। হ্যাঁ, অনেক জিনিস রয়েছে। এবার এই কারণের জন্য মেনলি ব্যাপারটা হচ্ছে কি, এটা যত বেশি আপনি প্র্যাকটিসে যাবেন তত বেশি এটা সরগত হবে। হ্যাঁ, একবার আপনি যখন কনসেপ্ট বুঝে যাবেন তখন মনে হবে যে নর্মাল জাভাস্ক্রিপ্ট আর জীবনে কাজ করবো না। কেন? নর্মাল জাভাস্ক্রিপ্ট আর নর্মাল সিএসএস লেখা হচ্ছে অনেক কষ্টকর, তার থেকে বরঞ্চ এই রিয়াক্টে কাজ করব বা টেইলউইন্ড সিএসএস নিয়ে কাজ করব, তাহলে কী হবে, অনেকটা আমাদের কাছে সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে অনেকটা ইজিলি আমরা কাজ করতে পারবো। কারণ সত্যি কথা বলতে কি, রিয়াক্ট এমনভাবে জিনিসটাকে রেডি করেছে, ইউআই পার্টটাকে পুরোপুরি গেম চেঞ্জিং, মানে এর নর্মাল HTML সিএসএস জাভাস্ক্রিপ্টের যে কনসেপ্টটা সেটা কমপ্লিটলি বিগড়ে দিয়েছে। এবং বিগড়ে দেওয়া নয়, সঙ্গে জিনিসটা আরও বেটার করেছে। কারণ মেনলি কী হচ্ছে, এই যে জিনিসটা, এটা রিয়েল লাইফ যে চেঞ্জেস এবং সেটার হিসাবে যে আউটপুট ডাইরেক্টলি সার্ভার সাইডে পাঠিয়ে দেওয়া, এটা কি নর্মাল জাভাস্ক্রিপ্টে এত সহজে করা যেত? এখানে টাইপ করছি আর সঙ্গে সঙ্গে তার আপডেট কনসোলে দেখা যাচ্ছে। এবার এই যে মুভমেন্টে এরকম আপডেট হচ্ছে, সেটাকে নিয়েই আমরা যখন সার্ভার সাইডে পাঠাবো, তখন কী হবে, অটোমেটিক্যালি সার্ভারও দেখবে আচ্ছা এই রিকোয়েস্ট আসছে না, এবার সার্ভার চেক করো। আর এইভাবেই বেসিক্যালি কী হচ্ছে, সার্ভারেও চেক করে যখন কিনা এবার কী হয়, হ্যাঁ, এবার এখানে একটা ঘটনা হতে পারে, আরে এত এত যদি রিকোয়েস্ট যায়, প্রত্যেকটা স্টেপের জন্য রিকোয়েস্ট যাচ্ছে, তার মানে তো সার্ভারেরও তো চাপ বেড়ে যাবে, সার্ভারের চাপ বেড়ে যাবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে বলা যায় যে এই ক্ষেত্রে সার্ভারের চাপ বাড়ে, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে আবার সার্ভারের কিছু এক্সট্রা টেকনোলজি ইউজ হয়েছে, যেখানে বলা হয় ক্যাশিং টেকনোলজি, সিডিএন ক্যাশিং।
তো সেই ক্যাশিংয়ের কারণে কি হয়, একেবারে ডাইরেক্টলি ডেটাবেসে হিট করে না, যে ডেটাগুলো বারবার করে দরকার পড়ে সেগুলোর একটা ক্যাশ বানিয়ে দেওয়া হয়, যাতে কি হয় ডেটাবেস যখন ডেটাবেস থেকে যখন ডেটা জেনারেট হয়ে বের হয় যখন, তখন মিলিয়ন বিলিয়ন যদি ডেটা থাকে, তখন কী হয় অনেক সময় ডেটাবেস সার্ভারটা হ্যাং করে যায় বা রেসপন্স দিতে টাইম লাগায়। কিন্তু সেটা যদি ফাইল স্ট্রাকচারে যদি ক্যাশিং হয়ে যদি জমা পড়ে থাকে কোথাও, সেখান থেকে সহজে ডেটাটা দিয়ে দেয়। তার জন্য কী হয়, প্রথমে গিয়ে সার্ভার টেকনোলজিতে ওটাকে ইমপ্লিমেন্ট করতে হয়। প্রথমে গিয়ে ওরা ক্যাশ চেক করে, ক্যাশের মধ্যে যদি না থাকে তাহলে ডেটাবেসে চেক করে, ডেটাবেস থেকে ডেটাটাকে বার করে ক্যাশিং করে দেয়, তারপরে রেসপন্সটা দেয়। এতে কী হচ্ছে, নেক্সট টাইম যদি ফার্দার কেউ যদি আবার জিজ্ঞাসা করে এই সেম জিনিস, তাদের যেন ডেটাবেসে না যেতে হয়, ও ডাইরেক্ট আগে ক্যাশে চেক করবে। এতে সুবিধাটা কী হবে, ডেটাবেস ক্র্যাশ খাবে না, অথচ সার্ভার রেসপন্সও ঠিকঠাক থাকবে। তো এই সমস্ত টেকনোলজিগুলো বেরিয়েছে এখন। এআই ফেআইয়ের চক্করেও এই ক্যাশিং মেমোরি অনেক বেশি ইউজ হচ্ছে, কারণ এআইতেও কী হয়, এআইতে আমরা খুঁজি এগুলো। যা আমরা টাইপ করছি লিখে যাচ্ছে লাইনের বাই লাইনের পর লাইন লিখে যাচ্ছে, কিন্তু এত লাইনের পর লাইন লেখাটা এটা সহজ নয়, ঠিক আছে, কারণ এর জন্য প্রচুর প্রসেসিং পাওয়ার লাগে। এবার এই প্রসেসিং পাওয়ারগুলোকে কী করছে, যখনই ডেটা জেনারেট করে তখন এগুলোকে ক্যাশিং করে নেয় মেমোরিগুলো। যে এই যে যত আমাদের এখন এআই এর কনসেপ্টটা কি, এআই এর কনসেপ্ট হচ্ছে যে আমরা এই যে আমরা যে স্টেপ বাই স্টেপ যে ক্লাস করে যাচ্ছি, সেটা হচ্ছে কি, আপনি আমাকে একটা কোশ্চেন করলেন, হয়ে গেল, নেক্সট টাইম যখন আপনি কোশ্চেন করলেন ভুলে গেছি, মনে নেই, তো আপনাকে আবার মনে করাতে হবে আমি লাস্ট টাইম এই কোশ্চেন করেছিলাম, তার জন্য আপনাকে আপনি এই উত্তর দিয়েছিলেন, তার জন্য আমি আবার এটা করব। তার মানে বেসিক্যালি কী হলো, আপনার কিন্তু মেমোরি নেই, আপনি ইন্টেলিজেন্ট আছেন কিন্তু আপনার কাছে মেমোরি নেই, তার জন্য আপনি প্রপার কমিউনিকেট করতে পারবেন না। যখনই আপনার মেমোরি দেওয়া হবে, তখন কী হবে, ওখানে আপনাকে একটা নোটেশন দেওয়া হলো যে আপনার সঙ্গে এই কথা হয়েছিল, তখন আপনি কী বললেন, একটা নোটস দেখে বুঝে গেলেন আচ্ছা এই কথা হয়েছিল, ঠিক আছে বলুন এবার। আপনি হয়তো দিনে অনেক লোকের সঙ্গে কাজ করছেন, আপনার সবার কথা পার্সোনালি মনে রাখা সম্ভব না, কিন্তু ওই নোটসটা দেখে কিন্তু আপনার প্রিভিয়াসলি কী কথা হয়েছিল সেটা মনে পড়ে যাবে। তো ওইটাই হচ্ছে মেমোরি। ওই মেমোরি রাইট আপটা হয় ক্যাশিং মেমোরির মাধ্যমে এখন, যেটার মাধ্যমে স্টোর করে রাখা যায়। হ্যাঁ, যেটার মাধ্যমে কী হচ্ছে, ওটা স্টোর থাকে, আর যখনই কেউ ফার্দার চ্যাট করছে ফিউচারে, হ্যাঁ, তখন ওখান থেকে ওই মেমোরি থেকে চেক করে নেয় যে আগে কি কথা হয়েছিল, সেই কথার পরিপ্রেক্ষিতে নেক্সট কী কথা হবে সেটা বলতে পারে। মানে এইটাই হচ্ছে বেসিক্যালি এখনকার ডেটে এআই এর ব্যাপার। হ্যাঁ, তবে এআই এর সঙ্গে আরও যে সমস্ত আমরা ডেভেলপমেন্ট টুলস যেগুলো আমরা ইউজ করতাম, সেগুলোকে যদি আমরা আরও বেশি ইন্টিগ্রেট করে দিই, তাহলে কী হচ্ছে, আরও বেশি পাওয়ারফুল এআই হয়ে যাচ্ছে। এখন এআইকে মানে ইউজ করার জন্য এখন অনেকগুলো কনসেপ্ট এসেছে। মানে আগে আমরা জেসন ইউজ করতাম, এখন টিএসএন ইউজ হচ্ছে, মানে টোকেন টোকেন ইউজ করছে। মানে এখন বেসিক্যালি কী হচ্ছে, একটা ওয়ার্ডকে টোকেনাইজ করে নিচ্ছে, ঠিক আছে। তো টোকেনাইজ মানে জেসন অবজেক্ট আগে ছিল, আর এখন হচ্ছে টোকেন অবজেক্ট। তো টোকেন অবজেক্ট মানে হচ্ছে ওই কার্লি ব্রেসগুলোকেও হাঁটিয়ে দিয়েছে, কার্লি ব্রেসগুলোকে হাঁটিয়ে দিয়ে জাস্ট লাইন বাই লাইন ডেটাগুলোকে রাখা স্ট্রিং ফরম্যাটে, এক একটা লাইনে এক একটা নোট খতম, এইভাবে টোকেনাইজ করা হয়। এবং সেই টোকেনাইজের এখানটাই এরকম তৈরি হচ্ছে। হ্যাঁ, মানে টোকেনাইজ করে ওটাকে টোকেনাইজ বলতে মানে আগে যেহেতু জেসন, এখন হচ্ছে টুন, মানে টোকেন অবজেক্ট, মানে TOON, টুন, টোকেন অবজেক্ট, টোকেন অবজেক্ট নোটেশন। তো এক একটা লাইনে এক একটা টোকেন ক্রিয়েট থাকছে, সেই টোকেন ধরে ধরে এআই এমবেড হয়, মানে এআই এর LLM মডেলের মধ্যে ডেটা এমবেড করা হয়, এবং ডেটা এমবেড করার পর তারপরে আলটিমেটলি এআই ইন্টেলিজেন্ট হয়ে যায় আপনার স্পেসিফিক ফিচার্সের সঙ্গে। মানে বেসিক্যালি কী হচ্ছে, আপনার যত মেডিকেল কলেজের যত মেডিকেল পড়াশোনা আছে, বা নর্মালি আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের যত সফটওয়্যার ডেভেলপমেন্টের পড়াশোনা আছে, সেগুলোকে কী হচ্ছে, একটা নর্মাল টেক্সট ফরম্যাটে জাস্ট ফুল ডকুমেন্টেশনটাকে
লিখে দেওয়া, আর সেটাকে যখন এআইকে ট্রেন করার দরকার পড়বে জাস্ট ওই ডক্টরটাকে এআই এর মধ্যে এমবেড করে দিতে হবে। এমবেড করে দিলেই হয়ে গেল ওর ওই ব্যাপারে স্পেশালিস্ট। এবার আপনি ওকে যা ইচ্ছা তাই কোশ্চেন করুন, ও ওই ডকুমেন্টেশন পড়ে পড়ে সমস্ত প্রশ্নের অ্যান্সার সাজিয়ে গুছিয়ে বুঝিয়ে বলে দেবে। আচ্ছা আচ্ছা এই হচ্ছে এআই ইন্টেলিজেন্টের অপশানস। এবার এটা হলো কি, আপনার কাছে যদি টেক্সট ফরম্যাটের ডেটা থাকে তাহলে আবার এটাকে দেওয়ার আর একটা অল্টারনেট অপশানস এই মুভমেন্টে করেছে, যেটার নাম হচ্ছে এমসিপি। তো ওর জন্য আমাদের আবার কী হয়, এমসিপি সার্ভার তৈরি করতে হয়, যেটা দিয়ে আমরা এক্সট্রা অ্যাডিশনাল টুল বিল্ড করতে পারি, যেটা দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন মানে অল্টারনেট হিসাবে ইউজ হচ্ছে। মানে বেসিক্যালি ফিউচার হচ্ছে এজেন্টিক এআই, নাম তো শুনেছেনই। তো ওই এজেন্টিক এআই এর যে ফান্ডাটা, সেটা সম্পূর্ণ এই রকমই ওপর বেস করে হচ্ছে। যাই হোক, আমি মেনলি রিয়াক্ট পড়াতে পড়াতে এআইতে ঢুকে গেছি। হ্যাঁ, যা হচ্ছে আর কি আমাদের ইয়েতে তো চলে আসছে এআই এর অনেক কথাই। এবার মেন ব্যাপার হচ্ছে ওইগুলোর ওপর তো ক্লাস করাই, তার জন্যই হ্যাঁ, আচ্ছা এই এআই এর উপরেও ক্লাস নেওয়া হয়? হ্যাঁ, আচ্ছা সে তো আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করবো একটু, এই যে প্রজেক্ট ম্যানেজার বা এই জাতীয় যে ইয়েগুলো, হুম এটা একটা কোনো সার্টিফিকেশন কোর্স এগুলো কি করা যায় কোথাও? হ্যাঁ আছে তো। প্রজেক্ট সার্টিফিকেশন মানে পিএমপি সার্টিফিকেশন আপনি করার জন্য এখন মানে ইউডেমি। আমি এরকম এটা বলতে চাইছি যে ধরুন এখন তো ডেভেলপার হিসেবে আছি, হুম কিন্তু মানে আগামী দিনে আগামী দিনে দেখুন, আপনার আগামী দিনে যেটা লাগবে ডেভেলপমেন্ট সিকিউরিটি, সিকিউর সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, ঠিক আছে। সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার সফটওয়্যার ডেভেলপারই হতে পারবে, কারণ সফটওয়্যার ডেভেলপমেন্ট নলেজ ছাড়া সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হওয়া সম্ভব নয়। আর ডেভঅপস ইঞ্জিনিয়ার, এবার ডেভঅপস ইঞ্জিনিয়ারও জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট স্কিলস দরকার পড়বে। আর হচ্ছে এআই ইঞ্জিনিয়ার। আর একটা যেটা রোল থাকছে সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার। ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার মানে এবার বলবেন যে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারে তো সমস্ত ফ্রন্ট এন্ড এআই তো বানিয়ে দিতে পারে, অবভিয়াসলি বানিয়ে দিতে পারে, কিন্তু যখনই ইনোভেটিভ আইডিয়াতে যদি কিছু করতে হয় সেটা মানে করতে পারে না, এআই পারবে না। এআইকে ওই ব্যাপারে আমার আইডিয়া বোঝাতে হবে, এবং কিছু কিছু জিনিস হয়তো করলো, কিছু কিছু জিনিস করলো না, সেটাকে নিয়ে আবার আমাদের বসে বসে ওটাকে সেট করতে হবে। যে কারণে এআই অনেক ভালো পাওয়ারফুল, অনেক ভালো ক্যাপাবেল, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে কি, যদি আমরা সম্পূর্ণটা নয়। সম্পূর্ণ কাজটা যদি আমাদের করতে হয়, আমাদের ওই পার্টিকুলার ফিল্ডে এক্সপার্টিস থাকতে হবে। আর ফিউচারে যেটা থাকছে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার থাকবে, যেটা আপনি শিখছেন। মানে নর্মাল সফটওয়্যার ডেভেলপার রোল এখন ভুলে যান, নর্মাল ফ্রন্ট এন্ড ডেভেলপার ভুলে যান, নর্মাল অ্যাপ্লিকেশন ডেভেলপার রোল নেই, থাকবে না। ডেভঅপস সেটিং মানে হচ্ছে সার্ভারে কীভাবে কোথায় কী সেটিং হচ্ছে, কারণ এই যে জিনিসগুলো, এই সেটিংসগুলো কিন্তু একজন এক্সপার্ট ছাড়া এআই করে দিতে পারবে না পুরোপুরি। হ্যাঁ, কিছুটা হেল্প করে দিতে পারে, কিন্তু পুরোপুরি করতে পারবে না। সিকিউরিটি, সাইবার সিকিউরিটি টেস্টিং, যেটাকে পেনেট্রেশন টেস্টিং বলে, সেই ব্যাপারগুলো করতে গেলে অবশ্যই আপনাকে ভালো কোডিং নলেজ থাকতে হবে, প্রোগ্রামিং নলেজ থাকতে হবে, সেটা আপনি হতে পারেন। মানে এইটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপারের নেক্সট জব রোল। সাইবার সিকিউরিটি ম্যানেজার, এআই ইঞ্জিনিয়ার, ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার, আর হচ্ছে আপনার এই তো এই তিনটেই, আর ডেভঅপস ইঞ্জিনিয়ার। এই চারটে জব রোল সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডে থাকবে। আর এইটা তো ধরুন ওই ডেভেলপমেন্টের সঙ্গেই ইয়েতে রয়েছি, মানে সঙ্গে ব্যাপারটা এখন আপনাকে মাইগ্রেট করতে হবে এই লেভেলে। হ্যাঁ এই লেভেলে। আর যেটা এমনি আমি একজন আমাদের যে ধরুন কাজ করলে একজন ইয়ে থাকেন, মানে প্রজেক্টের ম্যানেজার থাকেন, মানে প্রজেক্টটা কত কি হলো, কোনটা কি দাঁড়ালো, ওই প্রজেক্ট ম্যানেজার, হ্যাঁ প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার বা প্রোডাক্ট ম্যানেজার। প্রোডাক্ট ম্যানেজার, হ্যাঁ কি কি কাজ ফিউচারে আছে, এই যে জিনিসটা আর কি, মানে এক প্রকার প্ল্যানিং আর কি, ডিরেকশন, এই যে ব্যাপারটা, এইটার যে সার্টিফিকেশন ব্যাপারগুলো হয়, ওর সার্টিফিকেশন আপনার হবে কোর্সেরা,
আর ইউডেমিতে। আচ্ছা। কোর্সেরা বা আর ইউডেমিতে এমনি এখন দিচ্ছে। এমনি কি আপনার কোনো জানা আছে, মানে এই যে যেমন আমি আপনার কাছে শিখছি এরকম ভাবে কোনো কিছু? সে তো আমি করিয়ে দিই অনেক জায়গায়, অনেক কোর্স, আচ্ছা আচ্ছা কারণ আমি নিজেও তো এগুলো করেছি। আচ্ছা এবার মেন হচ্ছে আপনার সার্টিফিকেশনটা দেবে ওদের থেকে। হ্যাঁ, এবার আপনার ট্রেনিংয়ের জন্য সেটা আমি হয়তো হেল্প করতে পারি। আচ্ছা, ঠিক আছে। কারণ মেন হচ্ছে সার্টিফিকেশনটা আপনার ওই প্ল্যাটফর্ম থেকেই দেবে, আচ্ছা আচ্ছা। মানে যেটা কিনা আপনি শো করাতে পারবেন। এবার ট্রেনিংয়ের হ্যাঁ জন্য, যেটা হ্যাঁ ট্রেনিংয়ের জন্য আপনি আমার কাছে আসতে পারেন, আমি ট্রেনিং করে দিতে পারবো। আচ্ছা। কিন্তু সার্টিফিকেশনটা প্ল্যাটফর্ম থেকে নিতে হবে। আর আরেকটা জিনিস ইয়ে করছি, সেটা হচ্ছে যে মানে সেটা আমার নিজের পার্সোনালি আছে কিছুটা, হুম। আর আমার ওয়াইফ কিছুটা ইয়ে আপনার ওই ওয়াইফ কী করেন? ডিজাইনিং, এটা না হাউস ওয়াইফ আর কি। আচ্ছা। তো ওই ডিজাইনিং যে জিনিসগুলো যেমন ফটোশপ বা এই জাতীয় এইগুলো মানে কিছুভাবে এইরকম বাড়িতে বসে কি শেখা যায়? এখন ফটোশপের কোনো দরকার নেই, ঠিক আছে? হুম, এখন ফটোশপ প্রায় অবসোলেটের পথে। হুম, এখন ডিজাইনিং হচ্ছে এআই বেস ডিজাইন, ঠিক আছে? মানে হুম, এআইতে কিছুটা ডিজাইন কনসেপ্ট তৈরি হয়ে যায়। তো আচ্ছা, এখনকার নতুন যে ডিজাইন প্রসপেক্ট, তা সেটা হুম, হচ্ছে প্রম্পট ডিজাইনিং। এখন বেসিক্যালি সমস্ত জায়গাতেই ডিজাইনিং হয়ে গেছে প্রম্পটের ওপর। মানে যে কোনো কাজই আপনি করুন না কেন, সেটা আপনি চাই হুম, ম্যানেজার লেভেলের কাজ করুন, সেটা চাই আপনি অন্য যে কোনো লেভেলে করুন, এখন হচ্ছে হুম, প্রম্পট ডিজাইনিং। মানে আগে আপনাকে কনসেপ্টটা বলতে হবে যে আপনি কী কনসেপ্টে কাজ করতে চাইছেন, সেই কনসেপ্টটা আগে আপনাকে লিখতে হবে। লিখে আপনি প্রম্পটিং করলেন, তার আপনার হুম, কিছু স্যাম্পেল পেলেন। এবার সেই স্যাম্পেলটা আচ্ছা, পাওয়ার পর এবার আপনাকে তার উপরে এডিটিং করতে হবে। আচ্ছা। কারণ যে কিন্তু স্যাম্পেল, এডিটিংটা যে তো করতে গেলে তো জানতে হবে। হ্যাঁ, এডিটিংটা করতে মানে হ্যাঁ অবশ্যই ধরুন এডিটিংটা জানতে হবে। এবার এডিটিংটা না জেনে আপনি প্রম্পট করতে পারবেন না। আর প্রম্পট করলে, এডিটিং না জানলে আপনি ফাইনাল আউটপুটটা পাবেন না। আজকে হুম, আজকে যে কোনো ফিল্ডেই, আপনি যে কোনো ফিল্ডে, সেটা প্রজেক্ট ম্যানেজার ফিল্ডই হোক, হুম, সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ড হোক, ডক্টরি হুম, হোক, ম্যানেজার হোক, হোয়াট এভার, যে কোনো লেভেলেই আপনার যদি কোর নলেজ যদি না থাকে, হুম, ঠিক আছে, তাহলে হবে না। এআই আপনাকে হেল্প করতে পারবে না আচ্ছা, বুঝেছি। অ্যাজ এক্সপেক্টেড। হ্যাঁ, কিছু একটা জিনিস দাঁড় করে দেবে, কিন্তু অ্যাজ হুম, এক্সপেক্টেড যেটা আপনার এক্সপার্টিস লেভেলের যে জিনিসটা দরকার, হুম, সেটা হুম, আপনাকে করতেই পারবে না। কারণ আমি আহ, মানে জবে থেকে এআই মার্কেটে ঢুকেছে। হুম, অ্যাকচুয়ালি এআই তো ঢুকেছে 2003 ডিসেম্বর মাস থেকে, বাট হুম, অ্যাকচুয়ালি এআই ঢুকেছে 2018-এ। হুম, 18-এ মেশিন, তখন মেশিন লার্নিংগুলো চলতো, ঠিক আছে? তো সেই সময় থেকেই আমি পুরো ব্যাপারটাকে ওয়াচ আউট করছি, এবং এই লেভেলে আমার যথেষ্ট নলেজ আছে, যথেষ্ট এক্সপার্টিস আছে। হুম, এআইতে আমি কন্ট্রিবিউটও করেছি। তো সেই কারণের জন্য বেসিক্যালি কী হচ্ছে, এর মার্কেটে যে জিনিসটা রয়েছে, হুম, এ আস্তে আস্তে জিনিসটাকে ইউজ টু ইউজ টু করছে প্রত্যেকটা লোকের কাছে। কিন্তু হুম, স্বয়ংসম্পূর্ণ করতে গেলে তাকে সেই পার্টিকুলার ফিল্ডের নলেজ থাকতে হবে। আজকে আপনি অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার, আপনাকে সফটওয়্যার ডেভেলপমেন্টের নলেজ থাকতে হবে। আপনাকে যে কাজটা আপনি চাইছেন সেই কাজটা আপনাকে করতে হবে। হুম, তবেই পরে গিয়ে কিন্তু আপনি আলটিমেটলি পরপর যে স্টেপের যে কাজগুলো সেগুলো এগিয়ে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, আদারওয়াইজ সম্ভবই নয়। হুম। হ্যাঁ, সেই ক্ষেত্রে এই যে এডিটিংটা যে করতে হবে, হুম। তার তার জন্য জন্য তো ফটোশপটা জানতে হবে। তার জন্য ফটোশপ, হ্যাঁ, জানলে ভালো। আচ্ছা, জানলে ভালো মানে এই নয় যে ওটা আহ, আর জানতে হবে বলতে, হ্যাঁ, কারণ ফাইনাল আউটপুটের জন্য তো অবশ্যই জানতে হবে। মানে যেটা আচ্ছা, আপনার অ্যাকচুয়ালি ক্লায়েন্ট চাইবে, যেটা আপনার হুম, অ্যাকচুয়ালি নিজের প্রজেক্টের হ্যাঁ, জন্য রিকোয়ারমেন্ট, সেটার হ্যাঁ, জন্য হ্যাঁ, আপনাকে অবশ্যই ফটোশপ জানতে হবে। অবশ্যই ডিজাইনিং স্কিলস থাকতে হবে, এডিটিং স্কিল থাকতে হবে। মানে সফটওয়্যার এডিটিং হোক, সাউন্ড এডিটিং হোক, হুম, হুম, ভিজুয়ালি এডিটিং হোক, ইভেন হুম, মেন হচ্ছে কি আজকের ডেটে এই যে 3D হুম, 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 গেম ডিজাইনিং হোক। এখন হ্যাঁ, হ্যাঁ, বেসিক্যালি কী হচ্ছে, এখন মানে এআই এসে যাওয়াতে অনেক সুবিধা যেটা হচ্ছে, হুম, আগে যেটা একটা কোম্পানি করার কথা ভাবতো,
এখন সেটা ইন্ডিভিজুয়াল পার্সন একটা কোম্পানি চালাতে পারে ইউজিং এআই। কেন? কারণ ব্যাপারটা হচ্ছে কি, তার যদি কমপ্লিট কোম্পানির এন্ড টু এন্ড কীভাবে চলে সেটা যদি তার নলেজ থাকে, তাহলে সেক্ষেত্রে সে তার এক একটা কাজকে ডেলিকেট করে দিতে পারে এআইকে, আর এই কাজটা এআই করে দেবে। এবার তাকে কী করতে হবে? তাকে শুধু ম্যানেজমেন্ট করতে হবে পুরো ব্যাপারটাকে। সেই কারণে আজকে দুনিয়াতে যে পয়সা কামাতে চাইবে তার পয়সা কামাবার রাস্তা অনায়াসে খোলা আছে এবং খুব ভালো লেভেলে কামাতে পারে। শুধু তাকে প্রসেস ভালো করে জানতে হবে, এবং তার জন্য কী হচ্ছে, আপনাকে যে কোনো সফটওয়্যার করতে হবে, হুম মানে এই পরিশ্রমটা করতে হবে, যে এটা কোনো পরিশ্রমই না, ম্যানেজমেন্ট করাটা এটা করতে হবে। এটা কোনো পরিশ্রমই না, এটাকে কোনো পরিশ্রম বলা যায় না। কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আগে আপনি 10টা লোক একটা টিমের কাজ করতো, এখন একটা লোক একটা টিমের কাজ করবে, 10টা কাজ এআই করে দেবে। আচ্ছা, আপনি শুধু ম্যানেজমেন্টটা করছেন। আর সেই এআই সেট আপটা যখনই আপনি শিখবেন, বা সেই প্রসেসটা, এটা এজেন্টিক এআই সিস্টেম, এটা খুবই এখন মানে আগে তো মেশিন লার্নিং ফার্নিং এই সমস্তগুলো করাতাম, এখন বেসিক্যালি এখনকার সিস্টেম হচ্ছে এজেন্টিক এআই। এবং এজেন্টিক এআই সিস্টেম যদি কাজ করা যায় বা কাজ বানানো যায়, সিঙ্গেল মানে পার্সন একটা কোম্পানি রান করাতে পারে বা ড্রাইভ করতে পারে, তাতে কোনো অসুবিধা হবে না। মানে বেসিক্যালি কী হচ্ছে, আজকে ঘরে বসে কাজকর্ম করা যে কোনো ব্যাপারে খুব ইজি, খুব ইজি। আমি সেটাই যে করছিলাম, মানে আমার ওয়াইফ আর কি এগুলোর দিকে একটু ইন্টারেস্ট আছে, ও ডিজাইনিং, ও ছবি টবি দিতে, তো এই ঘরে বসে কিভাবে কি করা যায় সেটা, মানে ঘরে বসে করতে গেলে বেসিক্যালি প্রথমে, হ্যাঁ, বেসিক্যালি প্রথমে আপনার যেটা দরকার সেটা হচ্ছে ক্লায়েন্ট কী করে আসবে সেটা জানতে হবে। কারণ মেন হচ্ছে কাজ আনাটাই চ্যালেঞ্জ, কাজ আনাটাই চ্যালেঞ্জ, কাজ করাটা চ্যালেঞ্জ না, ঠিক আছে? আগে আগে ব্যাপার ছিল কি, আগে কাজ করাটাও চ্যালেঞ্জ ছিল। কাজ আনাটা তো চ্যালেঞ্জ সবসময় থাকে, কিন্তু কাজ করাটাও চ্যালেঞ্জ ছিল, কারণ কাজ করাতে গেলে আপনাকে বিভিন্ন লোকের ওপরে ভরসা করে থাকতে হতো। আজকে সেই ভরসার জায়গাটা এআই এসে অনেকটা কমিয়ে দিয়েছে, যে কারণে এখন বিভিন্ন কোম্পানিতে কাটছাট হচ্ছে, যারা কিনা আনরিলায়েবল পার্সন কোম্পানিতে, সেখানে আনরিলায়েবল পার্সনদেরকে কোম্পানি কাটছাট করবে। অবশ্যই যাদেরকে যাদের কাজ থাকবে তারা হচ্ছে রিলায়েবল পার্সন এবং ডেডিকেটেডলি হার্ড ওয়ার্কার। কিন্তু যারা এই কাজটা নিজের জন্য করতে চাইবে, নিজের পারপাসে, তারাও করতে পারে। এখানে মেন আসল যে ঘটনাটা সেটা হচ্ছে ক্লায়েন্ট কী করে আসবে, এইটা জানা দরকার। আর ক্লায়েন্ট আসলে পরে বাদবাকি কাজটা এআই ইউজ করে বা বিভিন্ন রকমের স্কিল সেট ইউজ করে করা যায়। তো সেই কারণে এখন কাজটাও খুব একটা কঠিন নয়, কাজ খুবই সোজা, শুধু মেন হচ্ছে মার্কেটে থাকা, মার্কেটটাকে বোঝা আর কাজটাকে করা। আর এই ব্যাপারে কাজ মার্কেটে যে নেই তা নয়, মার্কেটে অবশ্যই কাজ আছে। কারণ আজকে মনে করুন যে কিনা এই প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করছে, প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং বলতে বেসিক্যালি ধরে রাখুন কোনো জামা কাপড় বানাচ্ছে, অ্যাপ্রাইল, তো সে তো নিশ্চয়ই এখন বসে ডিজাইন করতে যাবে না। এবার সে তার একটা ই কমার্স সাইট দরকার, সে নিশ্চয়ই তার ই কমার্স সাইট বানাতে যাবে না। হ্যাঁ, এবার কারণ কেউ কেউ মনে করতে পারে যে হ্যাঁ আমার টাইম আছে আমি করাবো, কারণ এটা হচ্ছে ভারতীয় লোকেদের সব থেকে বড় ব্যাপার, টাইমের দাম নেই, সময়ের দাম নেই, সময় তো অফুরন্ত। সেখানে হ্যাঁ, এবার এটা কিছু কিছু জায়গায় অলরেডি চেঞ্জ হয়ে গেছে, যেখানে মেনলি ইকোনমিক স্ট্যাটাস খুব ভালো, তারা সময়ের দাম দেয়। কিন্তু যেখানে ইকোনমিক স্ট্যাটাস নেই, মানে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে যেরকম, এখানে কাজ করলে পয়সা জেনারেলি পাওয়া যায় না। তো এই জায়গাগুলোর জন্য কী হয়, ওই সবাই ভাবে কি আমি আমার নিজের কাজ নিজে করে নেবো, করতে গিয়ে আলটিমেট কাজ হয় না, সময় গড়িয়ে যায়। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, যারা অ্যাকচুয়ালি প্রপার ডেভেলপার সফটওয়্যার, মানে সরি, একটা কোম্পানির বিজনেস ওনার, যার কাজ হচ্ছে এই কাপড় জামা তৈরি করা, সে কাপড় জামা তৈরি করবে, তার কাজ মেনলি ওটা। এবার যখনই তার সফটওয়্যারের ব্যাপারে ডিজাইন ফিজাইনের ব্যাপারে দরকার পড়বে, তখন তারা কিন্তু আমাদের কাছে আসবে এবং আসে, ওইভাবেই আসে। এইটা হচ্ছে ব্যাপার।
যাই হোক, আজকে মোটামুটি ক্লাস অলমোস্ট শেষ। আমি হ্যাঁ এই রিসোর্সগুলোকে পাঠাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি পরে এই ব্যাপারে আপনার সঙ্গে একটু করবো, ডিসকাশন করবো ওয়াইফের, কিভাবে ওকে একটু গাইড করা যায় আর কি। সে এখন অনেক অপশানস রয়েছে। সব থেকে আগে যেটা দরকার, এআই। ঠিক আছে, আচ্ছা এখন আপনার জন্য দরকার এআই, এজেন্টিক এআইটাকে শেখা। আর হ্যাঁ ডিজাইন ফিজাইন, দেখুন আমি যেহেতু এই সমস্ত লেভেলে কাজকর্ম করেছি একসময়, কারণ আমার হুম আমার লাইফের ক্যারিয়ার আমি সেট করতে আমি অনেক কিছুই করেছি শুরুর দিকে। করতে আচ্ছা করতে সফটওয়্যার ডেভেলপমেন্টে আমি সব থেকে বেশি কামাই, কারণ যেহেতু এখানে আমার ফুল কন্ট্রোল আমার রয়েছে হ্যাঁ এই মুমেন্টে, এন্ড টু এন্ড। সেখানে আমি এইটাকে বেসিক্যালি আমার মেন ক্যারিয়ার হিসেবে রেখেছি। বাট অবভিয়াসলি আমি ফটো এডিটিং, ভিডিও এডিটিং, অ্যানিমেশন সবই একসময় কম বেশি করেছি। আচ্ছা কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্টে আমি সব থেকে বেশি এক্সপার্ট, কারণ যেহেতু সফটওয়্যার ডেভেলপমেন্টটা আমার সব থেকে বেশি ভালো লাগে।